ওয়েলকাম টু অ্যাস্ট্রোকেমিস্ট্রি চ্যানেল। আমি তোমাদের রসায়নের দুলাল স্যার। আমরা প্রায় এই চ্যাপ্টারের অর্থাৎ ক্লাস 12 এর ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারের প্রায় শেষ মাথায় পৌঁছে গেছি। থিওরি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা হয়েছে এবং প্রত্যেকটা কনসেপ্টের উপরে আমরা অঙ্কগুলো করে নিয়েছি, ম্যাথমেটিক্স যে প্রবলেম এবং আদার্স প্রমাণগুলো। এই চ্যাপ্টারের লাস্ট পর্যায়ে অর্থাৎ লেকচার 8 আমরা যেটা আলোচনা করেছি সেটা হচ্ছে ফ্যারাডের সূত্রাবলী এবং সেই সূত্র সম্পর্কিত যতগুলো ফর্মুলা এসেছিল। আজকে আমরা সেই ফর্মুলার উপরে প্রবলেমস উইথ ফ্যারাডের ফর্মুলা অর্থাৎ ফ্যারাডের সূত্রাবলী দিয়ে যে অঙ্কগুলো আছে, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমি এখানে খুবই সহজে, বুকসের চেয়ে সহজে হবে এটা আমি ভরসা দিতে পারি। খুবই সহজে সলভ করে দেবো এবং সুন্দর ট্রিক্সের মাধ্যমে বা কিভাবে করতে হবে বইয়ে হয়তো ম্যাথটা করে দেওয়া আছে, কিন্তু সেই ম্যাথটা দেখে যদি না বুঝে তোমরা দেখে দেখে বা উইথাউট কনসেপ্টের সাহায্যে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু শেখাটা তোমাদের ইনকমপ্লিট হয়ে যাবে। যদি বুঝে করো তাহলে ঠিক আছে, যেখানে পড়ো যেভাবে পড়ো বুঝে পড়ার চেষ্টা করো, যাতে মনে রাখার ক্ষমতাও বেশি হয় এবং নিজে থেকে সলভ করতে পারো। চলো, আজকে আমরা যে প্রথম কোশ্চেনটি দিয়েছি সেটা হচ্ছে 1 মোল PO3 কেবল মাইনাস আয়নের আধানের পরিমাণ নির্ণয় করো। একটা কথা বলে দিই, কোশ্চেন যদি আমি এটা করাই, এইরকম আরো 20টা কোশ্চেন করার ক্ষমতা তোমাদের থাকবে। টেকনিকটা একটু খেয়াল করি, আমি সিম্পল অ্যান্সারটা করছি না, একটা টেকনিক তৈরি করছি। আগের ক্লাসে অর্থাৎ লেকচার আমার যেটা 9 ছিল, 8 লেকচার 9 যেটা হয়েছিল কি, 1 গ্রাম আয়ন, এই 1 গ্রাম আয়নের যদি n যোজ্যতা সম্পন্ন হয়, 1 গ্রাম আয়ন একটা টার্ম, যার যোজ্যতা n যোজ্যতা সম্পন্ন আরেকটা টার্ম। কি বলেছিল, তড়িতের পরিমাণটা কত হবে, তড়িৎ এর পরিমাণ। তাহলে 1 গ্রাম আয়ন n যোজ্যতা সম্পন্ন এবং তড়িতের পরিমাণটা হবে কত, n ইন্টু f। f ফর ফ্যারাডে, যার ভ্যালু 96,500 কুলম্ব। ক্লিয়ার? তাহলে 1 গ্রাম আয়ন n যোজ্যতা সম্পন্ন হলে তড়িতের পরিমাণ, তাহলে n যোজ্যতা সম্পন্ন হলে বলে ভাষাটা লিখে দিই, তড়িতের পরিমাণ হবে nf। f এর ভ্যালুটা আমি এখানে লিখে দিচ্ছি যে f হলো 96,500 কুলম্ব, দ্যাট ইজ কল 1f সমান 96,500 কুলম্ব। চলো ক্লিয়ারলি লিখে দিই কুলম্ব। ঠিক আছে, এবার দেখো কোশ্চেন কিন্তু 1 মোল বলেছে। তার আগে বলে দিই, এই 1 গ্রামটাকে 1 গ্রাম আয়ন মানে হচ্ছে 1 গ্রাম ভাগ 1 গ্রাম এইরকম ওয়ার্ড থাকলে আমরা তাকে বলি 1 মোল। হয়েছে 1 মোল, তাহলে 1 মোল এটাকে বলতে পারি n যোজ্যতা সম্পন্ন হলে তড়িতের পরিমাণ কত হবে। স্যার আমি তো কোনো কিছুই চেঞ্জ করিনি, শুধু গ্রাম আয়নটাকে যে মোল বলে সেটা লিখেছি। একটা টার্ম আমার এসে গেছে। n বলতে কোনটা, n বলতে যে কোশ্চেন দেবে তার মাথায় একটা চার্জ থাকবে, যদি চার্জ না থাকে লবণ আকারে থাকবে, তাহলে যদি CuSO4 আকারে থাকে তার মানে কপারের কথা বললে Cu2 প্লাস, যদি অ্যালুমিনিয়ামের কথা বলে অ্যালুমিনিয়াম 3 প্লাস, যদি আমি ধরলো আর কার কথা বলবো সিলভারের কথা বলে সিলভার প্লাস, যার কথা বলবে n ভ্যালু জানবে তার যে চার্জ বা আধান, তাহলে nটা এখানে হলো চার্জ বা আধান, আমরা যেটাকে চার্জ বলি বা আধান। খেয়াল করে দেখো, যদি আমি 1 মোল দ্যাট ইজ 1 গ্রাম আয়ন যেটা ছিল n যোজ্যতার জায়গায়, এবার লিখছি 1 মোল কত আছে, P4 এর মাইনাস হবে, এইটা কোশ্চেন, এইটা ট্রিপল মাইনাস অর্থাৎ 3 যোজ্যতার সম্পন্ন হলে তড়িতের পরিমাণ কত হবে, 3f, সরি 3f। কোশ্চেন কমপ্লিট। ক্লিয়ার? সিমিলার কোশ্চেন, সিমিলার আরো তোমাদের দুটো কোশ্চেন দেয়া হয়। সিমিলার কোশ্চেন কি আছে, সিমিলার কোশ্চেন
একটা কোশ্চেন দেওয়া হয় Al2O3, একটা কোশ্চেন দেওয়া হয় Al2O3 দিয়ে, খেয়াল করে দেখো 2Al3 প্লাস and 3O2 and 3O2 মাইনাস, এটা আসবে Al2O3 তে। এখন আমি যদি চিন্তা করে দেখি, যে সেম অনুযায়ী যদি আমার এটা 1 মোল নেওয়া থাকে, ভালো করে বুঝবো, তাহলে এই যে বাকি অঙ্ক কোশ্চেন আমাদের আর দেখার দরকার হবে না। যদি এটা 1 মোল থাকে তাহলে বলতে পারি এটা তৈরি হচ্ছে 2 মোল Al3 প্লাস, খেয়াল করে দেখো একটা টোটাল যৌগনীয় মানে দুটো করে এল আর তিনটে করে অক্সিজেন আছে। একটা টোটাল যৌগনীয় মানে দুটো করে এল আর তিনটে করে অক্সিজেন আছে। তাহলে আমি 1 মোল নেওয়া মানে 2 মোল এটা 3 মোল এটা আছে। আমি পার্টিকুলারলি অ্যালুমিনিয়াম জানতে চাইছি বলে ওটা লিখেছি। এবার চলে আসি, এই অ্যালুমিনিয়ামের যদি আমি 1 মোলের কথা বলি, তাহলে 1 মোল আর 3 যোজ্যতা, খেয়াল করে দেখো এখনো উপরে লেখা আছে ভাষাটা, লেখা আছে 1 মোল 3 যোজ্যতা কার, PO42 মাইনাস। তাহলে অ্যালুমিনিয়ামের 1 মোল 3 যোজ্যতা হলে তড়িৎ কত হবে, শেয়ার 3F। তড়িৎ কত হবে, শেয়ার 3F। কথা ক্লিয়ার? তাহলে ওর আছে কত মোল, 2 মোল। কোশ্চেন অনুযায়ী ওর আছে 2 মোল 3 যোজ্যতা, তাহলে তড়িতের পরিমাণ কত হবে, 3 × 2F = 6F। স্যার কুলম্বে বলুন, কিছু না, 3 × 94,500, এখানে 6 × 94,500। কোশ্চেন বোঝা গেল? কোশ্চেন এইভাবে। ক্লিয়ার? এটা কি তুমি সিম্পল ভাবে করতে চাইলে, শুধু যদি অ্যালুমিনিয়াম বলা থাকে তাহলে তোমার কোশ্চেন থাকবে অ্যালুমিনিয়াম সলভ করা থাকবে, যেটা বুকসে সলভ করা যেটা থাকবে সেটা দেখে নাও। বুকস বলছে অ্যালুমিনিয়াম যুক্ত 3 ইলেকট্রন সমান অ্যালুমিনিয়াম। তাহলে এই যে অ্যালুমিনিয়াম 3+ আছে, 3টে ইলেকট্রন নিয়ে অ্যালুমিনিয়াম ধাতু তৈরি করছে, হয়েছে? এই 3টা ইলেকট্রনকে আমি যদি 1 মোল অ্যালুমিনিয়াম 3+ বলতাম, 3 মোল ইলেকট্রন বলতাম, 1 মোল তৈরি হয়েছে, অর্থাৎ সেখান থেকে বলতাম 3 ফ্যারাডে, অর্থাৎ 1 মোল অ্যালুমিনিয়াম থেকে 3 ফ্যারাডে তড়িতের প্রয়োজন হবে। কোথায়? যদি এল তৈরি করতে হয় 1 মোল। তাহলে আমার কোনো কোশ্চেনে যদি 2 মোলের অপশন থাকে তাহলে নিশ্চয়ই 6 ফ্যারাডে। তাহলে দেখো তো, যদি আমি এই লাইনটা একটু ভালো করে খেয়াল করে দেখি, এই টাইপের যতগুলো কোশ্চেন পড়বে সলভ করতে পারবে কিনা? অবশ্যই পারবে। চলো তাহলে আমরা আমাদের কোশ্চেনটা কোনখানে, যে 1 গ্রাম আয়ন যোজ্যতা সম্পন্ন হলে তড়িতের পরিমাণ হয় NF। যদি 1 গ্রাম আয়ন N যোজ্যতা সম্পন্ন হয়, আর যদি 1 গ্রাম আয়নকে আমরা 1 মোল বলে থাকি, তাহলে 1 মোল N যোজ্যতা সম্পন্ন হলে তড়িতের পরিমাণ হবে NF। 1 মোল যদি 3 যোজ্যতা সম্পন্ন হয় তাহলে তড়িতের পরিমাণ হবে 3F। তুমি 3টে লাইনের যে কোনো 2টো লাইন কপি করে দিবে, হয় এই লাইনটা আর নাই এই 2টো লাইন। এটা হচ্ছে এই কোশ্চেনের জন্য বললাম। আদার্স রিলেটেড যত কোশ্চেন হবে টাইপ সেম থাকবে। ক্লিয়ার? চলো, দরকার আমি কোশ্চেন পরে কপি করে দিচ্ছি। বোঝা গেল তো? অসুবিধা হলে বলবে। তাহলে দেখো আমাদের প্রবলেম 2, যে একটি ধাতব সালফেট দ্রবণের মধ্যে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 1 ঘন্টা ধরে। তাহলে এইখানটা বলেছে কি 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ, অর্থাৎ আমি যদি এই জায়গাটা উল্লেখ করি, এটা হলো আমাদের I, 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ, এটা হলো I। 1 ঘন্টা ধরে চলেছে, এটা হলো T। 1 ঘন্টা ধরে চলেছে, এটা হলো আমাদের T। চললে ক্যাথোডে এত গ্রাম ধাতু সঞ্চিত হলো, এটা হলো আমাদের W। জানতে চেয়েছে ধাতুটির তুল্যাঙ্ক ভর মানে E। কথা বোঝা গেল? জানতে চেয়েছে ধাতুটির তুল্যাঙ্ক ভর E। এই যে যেগুলো দেওয়া আছে, আমার রুলস বা আমি যে টেকনিক তোমাদেরকে বলেছিলাম, 3টে কথা নিজেকে প্রশ্ন করব, কি দেওয়া আছে। এখন আমি লিখে দিয়েছি অলরেডি যে এই ভ্যালুগুলো দেওয়া আছে। এটা আমার ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন, কি করতে হবে, কি করতে বলেছে বা কি করতে হবে, যে স্যার তুল্যাঙ্ক ভর নির্ণয় করতে হবে। চলো, প্রয়োজনীয় ফর্মুলা তারা বসাতে থাকি।
প্রয়োজনীয় প্রয়োজনীয় ফর্মুলা আমাদের বসাতে হবে। ক্লিয়ার? এই হলো আমাদের টেকনিক। এবার আসছি আমি এখান থেকে একটু লিখে রাখছি যে খেয়াল করো তো, আমরা ফ্যারাডের যা ফর্মুলা আছে প্রত্যেকটা ফর্মুলা একটু লিখে দিচ্ছি। প্রথমে আমরা বোঝানোর জন্য লিখেছিলাম ফর্মুলা, লিখছি ফর্মুলা ফর্মুলা ফ্যারাডের সূত্র পড়তে যে আমরা যেগুলো জেনেছিলাম। এক, যে স্যার আমরা কিউ সমান আই টি বলে একটি ফর্মুলা পড়েছিলাম, অর্থাৎ তড়িতের পরিমাণ সমান প্রবাহ মাত্রা গুণিত সময়। চলো, 2 নম্বর ফর্মুলা যেটা আমরা পড়েছিলাম W সমান জেড ইন্টু কিউ। দেখো তো কিউ এর ভ্যালু যদি আমি বসিয়ে দিই, এখান থেকে বসাতে পারি 3 নম্বরে W সমান জেড আই ইন্টু টি। তাহলে এখানে নতুন টার্মকে W আর জেড আগের ফর্মুলা তুলনায়, তাহলে W সমান সঞ্চিত পদার্থের ভর, সঞ্চিত পদার্থের ভর, আর জেড হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। চলো, এরপর আস্তে আস্তে আমরা দ্বিতীয় সূত্র আসলাম। দ্বিতীয় সূত্র থেকে একটা প্রমাণে এসেছিলাম যে W সমান ইকিউ বাই এফ। W সমান ইকিউ বাই এফ। চলো, এখানে যদি আমার কিউ প্রয়োজন পড়ে, তাহলে আমি 5 নম্বর ফর্মুলাতে আমরা করে দেবো যে জাস্ট কিউ এর মান বসাচ্ছি ই আই টি বাই এফ, যেখানে যেমন কোশ্চেন থাকবে। ক্লিয়ার? এবার আসছি যে এই ফর্মুলা হলো এভারেস্ট টু জেড এর সঙ্গে ই বাই এফ এর আমরা একটা সংকেত মানে করেছিলাম যে জেড সমান ই বাই এফ। কোন জায়গাতে জেড জানতে চাইলে বাট জেড এর মান দেওয়া নেই, সেখানে কিন্তু ই বাই এফ এর সাহায্যে আমরা ক্যালকুলেশন করে নিতে পারবো। বা কোন জায়গাতে জেড এর মান বসাতে হবে বাট জেড এর মান বসানোর মতো কোনো অপশন নেই বা ভ্যালু দেয়নি, সেখানে ই আর এফ এর মান বসিয়ে আমরা ওই জায়গাটা অ্যাডজাস্ট করে নিতে পারবো। ঠিক আছে? চলো, এবার আসছি আমরা ম্যাথটা করতে গেলে কি লাগবে স্যার, তুল্যাঙ্ক ভার ই লাগবে। খেয়াল করে দেখো ই যুক্ত রাশি কোথায় কোথায় আছে। তোমাদেরকে যদি দেখা যায় 4 আছে, 5 আছে আর 6 আছে। এই যুক্ত রাশি 4 আছে, 5 আছে, 6 আছে। এই 4, 5, 6 এর মধ্যে আমাকে দেখতে হবে বাকি ভ্যালুগুলো কোন জায়গায় দেওয়া আছে। তাহলে একটু ছোট্ট করে লিখছি, স্যার আই দেওয়া আছে, চলো স্যার, আর টি দেওয়া আছে টাইম, স্যার ডাব্লিউ দেওয়া আছে, আই দেওয়া আছে, টি দেওয়া আছে এন্ড ডাব্লিউ দেওয়া আছে। তাহলে কোন ফর্মুলাতে দেখাতো আই দেওয়া আছে, টি দেওয়া আছে, ডাব্লিউ, স্যার 6 না, 6 তো নাই, স্যার 5, ডাব্লিউ দেওয়া আছে, ঠিক আছে, আই দেওয়া আছে, ঠিক আছে, টি দেওয়া আছে, ঠিক আছে, ই আর এফ দেয়নি। ই তো নির্ণয় করতে হবে, আর এফ দেওয়ার দরকারও নাই, কারণ আমরা এফ এর ভ্যালু যেটা জানি, এফ সমান 96,500 কুলম্ব এককে আমরা বসিয়ে দিতে পারবো। তাহলে দেখতে পাচ্ছি 5 নম্বর ফর্মুলাটা এই অঙ্কের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে। তাহলে আমরা একটা লাইন লিখবো, দরকারি ভ্যালুগুলো এখানে একটু সাইডে লিখে দেবো, কারণ একটা ম্যাথমেটিক্স সলভ করার তো প্রপার হয়ে আছে। তাই আমি লিখবো কি, চলো সলভ করছি। প্রথমে লিখবো প্রবাহ মাত্রা কি আছে, ব্র্যাকেটে আই লিখে দেবো সমান 0.5 অ্যাম্পিয়ার। চলো 2 নম্বর লিখছি সময় বা তড়িৎ প্রবাহের সময়, ব্র্যাকেটে আমরা কি লিখবো, টি লিখবো সমান 1 আওয়ার। এবারে বলে দিই সময়ের একক সিজিএস হোক বা এসআই হোক সবসময় সেকেন্ড হয়। তাহলে আমরা কি করবো, 1 আওয়ার মানে এক লাইনে করে দিচ্ছি 3600। চলো নিচে লিখি, ডান দিকে আমার স্পেসটা কাজে লাগবে, 3600 সেকেন্ড এসিসি। আর কি আছে, ক্যাথোডে যে পরিমাণ পদার্থ সঞ্চিত হয়েছে, তাহলে লিখবো ক্যাথোডে সঞ্চিত পদার্থের পরিমাণ। এখানে লিখেছি ব্র্যাকেটে ডাব্লিউ সমান কত আছে, 0.59 গ্রাম। এই হলো আমাদের ভ্যালু দেওয়া আছে। ক্লিয়ার? এবার তোমরা বুঝতে পেরে গেছো যে একটু আগে বললাম স্যার এই কোশ্চেনের জন্য 5 নম্বর ফর্মুলা পুরো অ্যাপ্রোপ্রিয়েট। চলো, আমরা জানি ফ্যারাডের সূত্র অনুযায়ী, ফ্যারাডের সূত্র থেকে আমরা পাই বা আমরা জানি, আমরা কি জানি যে
ডাব্লিউ সমান ই আই টি বাই এফ। এবারে দেখো তুমি তার মধ্যে আই এর পরিচয় দিয়ে দিয়েছো, টি এর পরিচয় দিয়ে দিয়েছো, ডাব্লিউ এর পরিচয় দিয়ে দিয়েছো, তাহলে বাকি রয়ে গেছে ই আর এফ। তাহলে একটু ই আর এফ এর পরিচয় দিয়ে দিই, যে তুল্যাঙ্ক ভার, তুল্যাঙ্ক ভার ব্র্যাকেটে ই লিখলাম সমান জিজ্ঞাসা চিহ্ন, আর ফ্যারাডে এফ সমান, ফ্যারাডে এফ, ফ্যারাডে কি এফ সমান ৯৬,৫০০ কুলম্ব। ক্লিয়ার? এবার আমরা ভ্যালু বসাতে থাকি। ভ্যালু যদি বসাই, ডাব্লিউ এর ভ্যালু হচ্ছে, এক কাজ করি আমি ই কে রেখে বাকিকে কনভার্ট করে দিই, তাহলে ডাব্লিউ এফ বাই আই টি সমান ই, অতএব ই সমান, একটু নিচে করে লিখি কাটাকুটি লাগবে, ই সমান ডাব্লিউ এর ভ্যালু বসাচ্ছি 0.59 ইন্টু ইন্টু, তাহলে ই সমান 0.59 ইন্টু এফ সমান ৯৬,৫০০ কুলম্ব ডিভাইডেড বাই আই সমান 0.5 আর টি সমান ৩৬০০ সেকেন্ড। এবারে যেহেতু এই অঙ্কগুলো তো আর এই বছরের জন্য নয়, বিগত বছরগুলো এই অঙ্কগুলো হয়ে এসেছে, তখন ক্যালকুলেটর ইউজ ছিল, এখন ক্যালকুলেটর ইউজ করতে দেবে না, তাই তখন এখানে এসে যাওয়া মানে তোমার অ্যান্সার আর কিছু না, ক্যালকুলেটরে সব কটাকে বসে দিয়ে ইকুয়াল টু মেরে দিলেই অ্যান্সার চলে আসবে। এখানে একটু পরিশ্রম আমাদের বেশি আছে, তাই আমাদের অ্যান্সার হয়তো একদম 100% জেনুইন হবে না, বাট চেষ্টা করলে কাছাকাছি পৌঁছে যেতে পারবো আশা করছি। চলো একটু প্রথমেই দশমিকটা আমি উঠিয়ে দিচ্ছি, তাহলে ৫, ৯, ৯৬,৫০০, ৯৬,৫০০, ৫, ৯ এর জন্য নিচে একটা ১০০ বসালাম, আর নিচে ৫ তুলে উপরে একটা ১০ বসালাম, আর পড়ে আছে ৩৬০০। ক্লিয়ার? আগে দেখি যতটুকু শূন্য কাটা যায়, এখানের দুটো শূন্যর সাথে এখানের দুটো শূন্য আমি কেটে দিলাম, আর এখানে একটা শূন্যর সাথে এখানে একটা শূন্য কেটে দিলাম, আর পড়ে আছে কত, নিচে পড়ে আছে ৩৬০ আর ৫, আর উপরে পড়ে আছে এটা। চলো এটা পরিষ্কার ৫ দিয়ে যাবে, বোঝা যাচ্ছে, ৫ একে ৫, ৪ ৪৬, ৫ ৯ ৪৫, ১ ৫ ৩ ১৫। ঠিক আছে, এটা গেল। এবারে দেখি আর কোনো কিছু যাবে কিনা, আমি একটু মনে মনে প্রায় ধরে নিচ্ছি যে এটা মনে হচ্ছে প্রায় ৬০। দেখো একদম তো মুখে মুখে তো এরকম ভাগ করা সম্ভব না, তো আমি কাছাকাছি পৌঁছানোর জন্য চেষ্টা করছি। এটা কি যাবে ৫ ৩ ১৫, ৫ ৬ ৩০ না, এটাকে মনে মনে যদি আমি ৬০ ধরি, ৬০ ৬০, তাহলে বলবো ৬ ৬ ৩৬, ৬ ১০ ৬০। হলো, আর একটু কাটা যাবে ৩ দিয়ে, ৩ 2 ৬, ৫ 2 ১০। এবার যদি আমি একটু কাটতে চাই, যে ৩ আর এটাকে যদি আমি একটু কাটাকুটি করতে চাই, তাহলে ৩ ৬ ১৮, ১ ৩ ৬ ১৮, ১ আর ১২, ৩ ৬ ১৮, ১ ১২, ৩ ৪ ১২, ১.৩ কাছাকাছি, ৩ কাছাকাছি। এবার যদি আমরা ৫ দিয়ে গুণ করি, এবার যদি আমরা ৫ দিয়ে গুণ করি, ৫ ৩ ১৫, ৫ হাতে রইল ১, ৫ ৪ ২০, আর ১ ২১, হাতে রইল ২, ৫ ৬ ৩০, আর ২ ৫ ৬ ৩০, আর ২ ৩২। এবার বলে দিই ৫ ৬ ৩০ আর ২ ৩২। এবার বলে দিই আমার এখানে একটা দশমিক মিস্টেক হয়ে রয়ে গেছিল, তাহলে এটা কাটলে ৩০, এটা কাটলে ১০ হয়েছে, তার মানে আরো একটা কাটাকুটি যেত। তাহলে এক কাজ করে দিই, আমি এটাকে গুণ না করে এটার সঙ্গে কেটে দিই, এটার সাথে কাটলে ৫, তাহলে আমার ডাইরেক্ট ভাগ করে দিচ্ছি, এটার সাথে কাটলে ২, তাহলে ৬৪কে ভাগ করলে ৩২, তাহলে ৩২.15। এইটা আমাদের অ্যান্সার অ্যাপ্রক্স আসছে আমার কাটাকুটিতে। এবার বলে দিই স্যার বইয়ে তো ভুল দেয়া আছে, মানে বইয়ে ভুল নাই স্যার, আপনি তো ভুল করেছেন। হ্যাঁ আমি ভুল করেছি, কারণ আমার হাতে যেভাবে কাটাকুটির অপশন আছে সেইভাবে আমি ভুল করেছি। অ্যাকচুয়ালি অ্যান্সার হচ্ছে ৩১ মানে 63.5 যে অর্ধেক, 31.75 কাছাকাছি। অ্যাকচুয়ালি অ্যান্সার কত আছে, 31.75
কাছাকাছি বা 6-3 কাছাকাছি, 6-3। এবার এটাকে আনতে গেলে ক্যালকুলেটর ছাড়া অ্যাকুরেটি আসবে না, আসলেও সময় লাগবে। ঠিক আছে, তাহলে এটা আমার অ্যাপ্রক্স এসেছে, এটা হচ্ছে অ্যাকুরেট অ্যান্সার। অ্যাকুরেট অ্যান্সার, এই অ্যান্সারের জন্য ক্যালকুলেটর, এটা বিনা ক্যালকুলেটরের কাছাকাছি, যেহেতু যে যার মতো করে কাটবে, চেষ্টা করবে যতটা ক্লোজ পৌঁছানো যায়। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। তাহলে সঠিক অ্যান্সার কত? এটা ক্যালকুলেটর ইউজ দিলে এটাই পাবে, আর ক্যালকুলেটর ইউজ না দিলে কাছাকাছি, এর কাছাকাছি যা সবার আলাদা আলাদাই আসবে, যে যার মতো করে কাটবে, আর ক্যালকুলেটরে সবার একই আসবে। চলো নেক্সট কোশ্চেন। অঙ্কটা দেখো, এটা অঙ্কটাকে বোঝার জন্য কনসেপ্টটা যদি একবার রেডি করো, যদি আমি 10টা কেন, আমি যদি 100টাও অঙ্ক করাই, এদের বাইরে কোথাও যাবে না। তাই প্রথমেই বলবো আগে শেখো, আগে শেখো। এই জিনিসটা শিখলে অঙ্কটা জটিল কিছু না, তাই তো? এই শেখো শেখো করে দেখবে শিখো অ্যাপ এসে গেছে, যে কোনো জিনিসকে শিখতে বলা হচ্ছে, শিখো শেখো শেখো। তাহলে তোমাদেরকে আমি একই কথা বলছি যে তোমরাও আগে শেখো, যে যেটা শিখলে আমরা পারবো সেই জিনিসটাকে শেখো। যে না দেখে দেখে প্র্যাকটিস করে হবে না ভাই, হবে না। দেখে দেখে প্র্যাকটিস করে কিছুক্ষণের জন্য মেমোরাইজ করা হবে, শিখে গেলে রিমাইন্ডারের মতো থাকবে। আজকে জন্মদিন সেট করে রেখেছো, 1 বছর পরে ঠিক দেখবে 1 বছর পরে অ্যালার্ম বাজবে। আর যদি মনে রাখো যে 1 বছর পরে এই তারিখে জন্মদিন, মাঝে আবার একবার রিভাইজ করলে ভুলে যেতে পারো। শিখে নাও, রিমাইন্ডারের মতো মনে থাকবে। ওকে, দেখো আমাদের প্রবলেম 3 যেটা, সেটা আমি বাকিটা মুছিনি কেন, কারণ আমি দেখাতে চাইছি যে এগুলো প্রায় ম্যাক্সিমাম অঙ্কে কমন আছে। এই প্রবলেম 3 যেটা আছে সেটা একটু আগে দেখি, তারপরে যেটা মোছার মুছে দেবো। একটি ধাতব লবণের দ্রবণে এত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়েছে, দ্যাট ইজ আই। এত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চালনা করা হয়েছে কত সময় ধরে? 30 মিনিটস, দ্যাট ইজ টি। চালনা করলে ক্যাথোডে এত গ্রাম ধাতু সঞ্চিত হলো, দ্যাট ইজ ডব্লিউ। এবার বলেছে ধাতুটির যোজ্যতা, যোজ্যতা এই একটা নতুন টার্ম এসছে, যেটি 2। স্যার যোজ্যতা কোনটা? যোজ্যতা কোনটা ভালো করে দেখো, এখানে ই সমান তুল্যাঙ্ক ভর, ই সমান এক্স ফ্যাক্টর বলে একটা টার্ম লিখেছিলাম। এই এক্স ফ্যাক্টরটা যে যেমন তার কাছে তেমন রূপে পরিচিত। অ্যাসিড যদি দ্রবণ নেই, এক্স ফ্যাক্টর বলবে আমাকে বলা হয় প্রতিস্থাপন যোগ্য হাইড্রোজেন, আমাকে বলা হয় আম্লিক প্রোটন, আমাকে বলা হয় আম্লিক হাইড্রোজেন, অ্যাসিডিক প্রোটন। বোঝা গেল কথা? ক্ষারের ক্ষেত্রে একই রকম ভাবে এক্স ফ্যাক্টর বলছে আমাকে বলা হয় প্রতিস্থাপনযোগ্য OH মাইনাস আয়ন। ক্লিয়ার? একই রকম ভাবে লবণ আছে, মূলক আছে ইত্যাদি। আমরা আমাদের এই চ্যাপ্টারের জন্য এক্স ফ্যাক্টরকে ধরেছি যোজ্যতা বা চার্জ বা জারণ সংখ্যা। যোজ্যতা বলেছি বা চার্জ মানে আধান, আধান যেটা আছে সেটা বলেছি, বা এক কথাই আমরা বলবো জারণ সংখ্যা, অর্থাৎ মাথায় যে আধানটা আসছে সেটা। ক্লিয়ার? তাহলে এটা হয়ে গেল আমাদের এক্স ফ্যাক্টর বা এন ফ্যাক্টর, এই টার্মটা ব্যবহার করি। ক্যাপিটাল একটা বড় হাতের এক্স দিয়ে এখানে দেবো ফ্যাক্টর। তবে আপেক্ষিক পারমাণবিক ভর কত, দ্যাট ইজ কল এমটা কত, অর্থাৎ আমরা তার আণবিক যে ভরের কথা বলছি সেই হিসাবে যেহেতু একজন ধাতু আছে, একটি টার্ম আছে, তাহলে একটাকে তো আর অণু বলা হবে না, পরমাণুই বলা হবে। তাই ওই পরমাণুর এমটা সমান কত, এটাই হচ্ছে আমাদের জিজ্ঞাসা চিহ্ন। তাহলে বলতে পারি প্রবাহ মাত্রা আই, স্যার এখানে আছে জাস্ট 1.5 অ্যাম্পিয়ার, দেখো সেম। স্যার তড়িৎ প্রবাহের সময়টি আছে 30 মিনিটস, 30 মিনিট। স্যার 30 মিনিট মানে 3×6 1800 সেকেন্ড, বা তুমি লিখে দিতে পারো 30 গুণিত 60 সেকেন্ড সমান 3×6 1800 সেকেন্ড। ক্লিয়ার? ক্যাথোডে সঞ্চিত পদার্থের পরিমাণ 8898 গ্রাম। জানতে কি চেয়েছে? জানতে কি চেয়েছে যে যোজ্যতা দেওয়া আছে, আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে এক কাজে যে আমার এখানটা একটু মুছে দিই, এখানটা একটু মুছে দিয়ে লিখবো যে যোজ্যতা, আমরা ব্র্যাকেটে যে টার্মটা লিখি এক্স ফ্যাক্টর, এক্স
ফ্যাক্টর এফ এ সি, ফ্যাক্ট এফ এ সি সমান 2 হলো। আর একটি ধাতব লবণের দ্রবণে এটা দেওয়া আছে, তাহলে ধাতুটির পারমাণবিক ভর, তাহলে পারমাণবিক ভর ব্র্যাকেটে এম লিখে দিলাম, এম সমান হয়ে গেল আমাদের জিজ্ঞাসা চিহ্ন। চলো, এই সব টার্ম যে ফর্মুলায় আছে সেটা দেখো ঘুরে ফিরে সেই 5 নম্বর ফর্মুলাতেই আসছে। 5 নম্বর ফর্মুলাতে শুধু একটা লাইন আমাদেরকে একটু বাড়িয়ে নিতে হবে, একটা লাইন একটু বাড়িয়ে নিতে হবে। কেমন? চলো আমরা ক্যালকুলেশন করে নিই। আমি দুটো করে আনসার লিখবো, একটা হচ্ছে ক্যালকুলেটেড, আমি তোমাদের সামনে ক্যালকুলেশন করে দেখাবো, ওখানে কোনো এ থাকবে না, এআই টুলস দ্যাট ইজ ক্যালকুলেটর থাকবে না, বিনা ক্যালকুলেটরের কাছাকাছি কিভাবে হয়। আরেকটা হচ্ছে যদি ক্যালকুলেটর থাকতো অর্থাৎ সঠিক অ্যান্সার কত। তা আমি তোমাদেরকে ক্যালকুলেটর দেখে করে দিলাম, বা আমি নিজে দেখে করে এডিট করে দিয়ে দিলাম, তোমরা কিভাবে করবে? তোমরা এক্সাম হলে যে সিচুয়েশনটা ফেস করবে আমি এখান থেকে সেটারই ট্রেনিং দেবো, অর্থাৎ আমি নিজেও সেম প্রসেসেই সেম ভাবেই করবো উইদাউট ক্যালকুলেটর। ক্লিয়ার? তাই তোমাদের সামনে লাইভ দেখতে পাবে তোমরা, যদিও ভিডিওটা রেকর্ডেড কিন্তু ক্যালকুলেশন করাটা লাইভই দেখতে পাবে। কিরকম? যে দেখো আমার এম আর এক্স দরকার, তাহলে ই এর ভ্যালুটা একটু আরেকটা লাইন আমি লিখে দিই, তাহলে এখান থেকে বলতে পারি ডাব্লিউ সমান এম বাই এক্স ফ্যাক্টর ইন্টু এফ আই টি। ক্লিয়ার? জানতে কাকে চেয়েছে? স্যার এম কে, তাহলে এম কে রেখে বাকিদেরকে করে দিচ্ছি ডাব্লিউ এক্স ফ্যাক্টর এফ বাই আই টি সমান এম। চলো, এম সমান একটু ছোট করে লিখি, তারপরে দশমিক তুলতে হবে। এম সমান কি আছে? ডাব্লিউর ভ্যালু 8898, এক্স ফ্যাক্টর 2, এফ 96,500 ডিভাইডেড বাই আই এর ভ্যালু হচ্ছে 1.5 এন্ড এটা হচ্ছে টি এর ভ্যালু 1800। ক্লিয়ার? কার অসুবিধা আছে? না থাকারই কথা। চলো এবার আমি একটু দশমিকটা তুলেই ক্যালকুলেশন করব, তাহলে নিচে একটু লিখে নিই যাতে কাটাকুটি করার সুবিধাটি হয়। কি আছে যে 8898, দেখো তো নিচে আমি একের গায়ে 4টা শূন্য বসালাম। একই রকম ভাবে 2 আসলো 96,500 আসলো, আর নিচে আছে 15, এর জন্য উপরে একটা 10 বসালাম, আর আছে 1800। আমি চেষ্টা করব যে শূন্যগুলো কাটলে আমার ফ্যাসিলিটি আছে সেগুলো একটু কেটে দিই। ক্লিয়ার? এবারে দেখি কতটুকু দিয়ে কাটা যাবে। 2 এর সঙ্গে যদি 18 যায় 9, 9 দিয়ে 18। ক্লিয়ার? আমি একটা কাটাকুটি করি, যে 5 দিয়ে যদি কাটি, একটা শূন্য অলরেডি কেটে দিই, এইখানের সঙ্গে কেটে দিলাম। ঠিক আছে? এবারে 5 দিয়ে যাচ্ছে, 5 3 15, 5 1 5, 4 46, 5 9 45, 5 3 15। 3 দিয়ে ওটা যাবে না, 3 দিয়ে ওটা যাবে না। দেখি এদিকে কোনো কিছু যায় কিনা, এদিকে 3 দিয়ে যাই, তাহলে 3 দিয়ে 8 8 16, 4 32 33, 3 দিয়ে চলে যাবে। কি আছে? 3 দিয়ে 6, 2 28, 3 9 27, 1 19, 3 6 18, 1 3 6 18, 3 দিয়ে গেল। আর কত দিয়ে যাবে? 9 3 দিয়ে যাবে নাকি দেখি, যে 6 6 12 12 আর 11 11 12 23 যাবে না 3 দিয়ে। 9 দিয়ে দেখছি যে 3 দিয়ে না গেলে 9 দিয়েও যায় না। 3 9 27, 2 26, 9 2 18 18 আর 8 86 যাবে না। তাহলে অ্যাপ্রক্স একটু কাটাকুটি করে দিই। হয়েছে? 9 10 190, প্রায় 10। এটাকেই তো আমি প্রায় 190 ধরে নিই। তাহলে 2 18, 9 2 18, 1 13, 9 1 9 আর 4 আছে 40, 4 9 36, 21.4 এর কাছাকাছি। এবার যা আছে গুণ করো, 1000 দিয়ে ভাগ করো, গুণ করো 1000 দিয়ে ভাগ করো। তাহলে আমার এই গুণ ভাগটা তোমাদের দেখাতে একটু ক্লাসটা বড় হবে, তাই আমি গুণটা করে নিচ্ছি, ক্লাসটা পরে কেটে কমিয়ে দেব। 21.4। আচ্ছা,
24/4। দেখো কোনটা দেখতে পেয়েছো? দেখো এই গুণে কোনো ভেজাল নাই, এটা গুণ করেছি, গুণটা করার মধ্যে অ্যান্সার যেটা এসেছে আমাদের, যেটা তার মধ্যে এখানে একটি দশমিক আছে, তাহলে একটি দশমিক। এবার আছে হাজার, আবার 1000 দিয়ে ভাগ, আরো তিনটার আগে দশমিক চলে যাবে, অ্যান্সার আসছে 63.47 আছে। অ্যাকচুয়ালি দুটোই লিখছি, আর লিখছি না, 47 এর কাছাকাছি, একদম ক্লোজ। 63 পয়েন্ট সামথিং আছে, আমাদের 47 এর কাছাকাছি। বিনা ক্যালকুলেটরে এর চেয়ে বেশি অ্যাকুরেট, এর চেয়ে বেশি অ্যাকুরেট হয়তো আমি আর করবো না, আমি অ্যাপ্রক্স যেভাবে ধরে করার সেটা আমি করে নিয়েছি। ক্লিয়ার? অঙ্ক যদি জটিল লাগছে কি অঙ্ক, দেখো যেটা জানতে চেয়েছে সেই ফর্মুলা থেকে সেটাকে নিলাম, বাকি সব ভ্যালু বসিয়ে দিয়েছি। তার জন্য তোমাকে ফর্মুলা গুলো, অ্যাকচুয়ালি এখানে বেশি ফর্মুলা নেই, সবগুলোকে এক্সটেন্ড করে করে করা হয়েছে। ফর্মুলা গুলো একটু ভালো করে প্র্যাকটিস করবে, কোনটা থেকে কোনটা হচ্ছে, আর কোশ্চেনে যেটা দিয়ে আছে একটু গুরুত্ব সহকারে এই তিনটে কথার উত্তর খোঁজার চেষ্টা করবে। কি দেয়া আছে, কি করতে বলেছে, অর্থাৎ যে অ্যান্সারটা জানতে চেয়েছে তার জন্য তুমি কোন ফর্মুলাটাকে চুজ করছো। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। দেখো আমাদের প্রবলেম 4, এর আগের ক্যালকুলেশনটাই ছিল, কি ছিল? এম, অর্থাৎ পারমাণবিক ভরের ক্যালকুলেশন। এই কোশ্চেনটা কি আছে? পারমাণবিক ভর দিয়ে আছে, বলেছে জারণ সংখ্যা কত। স্যার জারণ সংখ্যাকে একটু আগে বলেছিলেন না স্যার, এক্স ফ্যাক্টর ধরেছিলেন। কি কথাটা বলছি বোঝা যাচ্ছে? দেখো আমি অ্যাকচুয়ালি সেম বা সিমিলার টাইপ অঙ্কগুলো পরপর করছি, যাতে একটা থেকে আরেকটা খুব সহজেই তোমরা বুঝতে পারো এবং সলভ করতে পারো। টিনের একটা লবণ আছে, তড়িৎ বলে দিয়েছে এটা, দ্যাট ইজ আই। 5 ঘন্টা ধরে, এটা মানে টি। এত গ্রাম টিন মুক্ত হয়েছে, এটা মানে ডাব্লিউ। দেখো প্রায় অঙ্কেই আছে, আমি যেগুলো আপাতত পরপর করাচ্ছি, তারপরে পরে অন্য টাইপের অঙ্কে যাব। ওই টিন লবণে জারণ সংখ্যা কত মানে এক্স ফ্যাক্টর জানতে চেয়েছে, এম দিয়ে আছে। স্যার ফর্মুলা তো এটাই থাকবে, কারণ এই ফর্মুলাতেই এখন অব্দি যতগুলো অঙ্ক করলাম এই ফর্মুলার মধ্যেই সবাই লুকিয়ে আছে। শুধু পার্থক্য কি, এক্স ফ্যাক্টর ক্যালকুলেশন করবো, বাকি সব ওইদিকে থাকবে। তাহলে আমি এইটা একটু মুছেও দেবো না। আমি এক কাজ করি, যে আমার যে ফর্মুলা আছে এক্স ফ্যাক্টরকে বাম দিকে নিয়ে চলে আসছি, তাহলে এক্স ফ্যাক্টর সমান ডান দিকে যারা যেমন পড়েছিল আই ইন্টু টি ডিভাইডেড বাই ডাব্লিউ এফ। আশা করি কোনো সমস্যা বা বুঝতে কোনো অসুবিধা না থাকারই কথা, কারণ আমি 5 নম্বর ফর্মুলাকে টুকে নিয়েছি, কিন্তু যেহেতু এম ভ্যালু দিয়েছে আর এক্স ফ্যাক্টর জানতে চেয়েছি, তাই ই কে রেখে কোনো লাভ নাই, ই এর জায়গায় আমরা এটা বসিয়ে দিলাম। জেনে রাখবে এইটার সমান ই ভ্যালু। ক্লিয়ার? এবার আমরা একটু ভ্যালুটা বসিয়ে দিই প্রথমে, তারপরে ভ্যালুটা এদিকে আবার লেখা হয়নি তো, তাহলে কত অ্যাম্পিয়ার বলে দিয়ে আছে স্যার, এটা 2 অ্যাম্পিয়ার বলেছে, 2 অ্যাম্পিয়ার। কত ঘন্টা ধরে বলেছে স্যার? 5 ঘন্টা ধরে বলেছে। চলো 5 আওয়ার্স, 5 আওয়ার্স, তাহলে সমান 5 ইন্টু 3600 সেকেন্ড। ক্লিয়ার? 5 ইন্টু 3600 সেকেন্ড। এবার আসছি কতটা পরিমাণ পদার্থ জমা হয়েছে, 22.2 গ্রাম। চলো এক্স ফ্যাক্টর জানতে চেয়েছে, আণবিক ভর 118.7, বাকি কমন আছে, শুধু তো যেটা জিজ্ঞাসা সেটা বাদ দিয়ে বাকি সব টুকে দিয়েছি। এবার ভ্যালুগুলো একটু বসাচ্ছি। চলো মলিকুলার ওয়েট দিয়েছে 118, 118.7, আই বলেছে 2, টি বলেছে 5 ইন্টু 3600, সবসময় আমি টাইমটাকে সবসময় সেকেন্ডে করব, আর ডব্লিউ বলেছে 22.2 অ্যান্ড এফ বলেছে 96,500। ক্লিয়ার? আর এটা হচ্ছে এক্স ফ্যাক্টর। একটু দশমিকটা তুলে কাটাকুটি করব, তাই আমি নিচে একটু বড় করে লিখছি, তাহলে 1 1 8 7, তার জন্য নিচে একটা 10 বসিয়ে দিলাম, উপরে আছে 2 আর 5 আর 3600, আর নিচে আসবে কত 22,200, এটা তাহলে উপরে যাবে একটা 10, আর এটা হচ্ছে 96,500। এই হলো আমার টোটাল অঙ্ক। একটা দশমিক, তার মানে এই 10 10 কেটে গেল। এবার ক্যালকুলেশনে কত আসবে স্যার? এখানে দুটো শূন্য কেটে ছোট করে দিন, ছোট করে দিলাম। ক্লিয়ার? এবার আসছি কত, যে আমি যদি এটাকে কাটি 111, 111। ক্লিয়ার? 111।
আর কি কত দিয়ে যাবে, 3 দিয়ে এটা যাবে, 3 37, আর কিছু 3 দিয়ে আছে, 3 12, 3 12, এটা একটু 5 দিয়ে যাবে, 5 দিয়ে যাবে, 5 5 দিয়ে গেলে 5 1 5, 5 9 45, 5 3 15। আর কিছু আছে, যদি 37 দিয়ে ডাইরেক্ট যায় ভালো, নাহলে আর কিছু করার নাই। কেমন? তাহলে 37 দিয়ে যদি ডাইরেক্ট যাই, একটু ভাগ করে দিই, যে 1 1 8 7 37, 3 37 1 1 1, এটা হচ্ছে 7 7, 37 2 প্রায় প্রায়, এটা 37 দিয়ে 74, অর্থাৎ এটাকে যদি আমি কাটি, একটু কালার চেঞ্জ করছি যাতে বুঝতে পারো, এটাকে যদি আমি কাটি প্রায় 32 হবে। হ্যালো, এবারে 32 দিয়ে যদি এটাকে কাটি, 3 6 18 180, 6 দিয়ে 12, 3 6 18 180 192, অর্থাৎ 32 কে যদি আমি এটা দিয়ে কাটি, প্রায় 6 দিয়ে যাবে, প্রায় 6, কাছাকাছি পৌঁছে গেছি। আর এটাকে দিয়ে যদি এটা কাটি, এটার প্রায় না, এটা 2, তাহলে আমাদের এক্স ফ্যাক্টর আসছে 2। এবার আমি বলে দিই, আমি যেভাবে কেটেছি তোমাদেরকে ওইভাবেই কাটাকুটি করতে হবে, তার কোনো দরকার নাই। তোমরা তোমাদের সহজ যেটা মনে হবে, যেভাবে কাটাকুটি করলে তোমার ফার্স্ট হবে সেটা, আমি যার পরে যেটা কেটেছি ওইভাবে দেখতে যেও না। এখান পর্যন্ত লেখার পর দশমিক তুলে নিজের মতো করে শেখো, কারণ পরপর কাটাকুটি কেউ কখনো মনে রেখে যেতে পারে না। হয় নাকি? সম্ভব নাকি? কখনোই না। কেমন? তোমরা অবশ্যই কমেন্টে জানাবে অঙ্কগুলো করছো কেমন লাগছে, সহজ লাগছে না জটিল লাগছে। ক্লিয়ার? আর একটা জিনিস আমারও লেখা হয়নি, এটা আমারই বড় মিস্টেক। মিস্টেকটা এটাই হলো, প্রত্যেকটা অঙ্কের শেষে তার কিন্তু উত্তর লাইন লিখতে হয়। উত্তর লাইন যদি তুমি না লেখো, তাহলে টিচারের অধিকার আছে নাম্বার কম দেওয়ার। তুমি সঠিক অঙ্ক করে আসলেও নাম্বার কম দেওয়ার অধিকার আছে, তবে সেটা সিচুয়েশনের উপর নির্ভর করে। অনেক সময় ফুল মার্কস দেবেন, অনেক সময় দেবেন না। অর্থাৎ তুমি চ্যালেঞ্জ বা জোর করে নাম্বার নিতে পারবে না, কারণ নাম্বার কাটার অধিকার আছে। ঠিক আছে, চলো আমরা নেক্সট কোশ্চেন করি। প্রবলেম নাম্বার 5 যে কোশ্চেনটি আছে সেটি একটু দেখে নিই। যে প্লাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে একটি কপার সালফেট দ্রবণের মধ্য দিয়ে 20 মিনিট, দ্যাট ইজ টি দেওয়া আছে, আর 0.5 অ্যাম্পিয়ার অর্থাৎ আই দেওয়া আছে। ক্যাথোডে কি পরিমাণ কপার সঞ্চিত হবে, তার মানে এখানে ডাব্লিউ সমান জানতে চেয়েছে। আর অ্যানোডে কত আয়তন অর্থাৎ ভি জানতে চেয়েছে, কার? অক্সিজেন গ্যাস। এটি তাহলে এটা একটা নতুন জিনিস আমরা এই কোশ্চেন থেকে শিখবো। চলো আমাদের যে যে ভ্যালুগুলো দেওয়া আছে সেটা একটু লিখে নিই। স্যার প্রবাহ মাত্রা দেওয়া আছে 0.5 অ্যাম্পিয়ার, স্যার টাইম দেওয়া আছে 20 মিনিটস, 20 মিনিটস, তার সমান 20 × 60 সেকেন্ড। হলো, ক্যাথোডে কি পরিমাণ পদার্থ সঞ্চিত হবে, দ্যাট ইজ জিজ্ঞাসা চিহ্ন। আপাতত বাকিটা আমার লাগবে না, তাই আমি বাকিটা পুরোপুরি মুছে দিলাম। ক্লিয়ার? তাহলে ফ্যারাডের সূত্র থেকে আমরা জানি ডান দিকটা অতটা, আমার যেহেতু এখানে নাই মানে ওখানে অতটা লাগছে না। একটু খেয়াল করব ফর্মুলা অনুযায়ী কি লাগবে। ডাব্লিউ জানতে চেয়েছে, ঠিক আছে স্যার, ডাব্লিউ তো এখান থেকে এখান পর্যন্ত ডাব্লিউ লাইন দিয়ে দেওয়া হয়েছে, কারণ 2 3 4 5 সবাতেই ডাব্লিউ আছে। আবার বলবে না এই ডাব্লিউ কন হ্যাঁ, এ ধামালের ডাব্লিউ নয়, এ ডাব্লিউ হচ্ছে সঞ্চিত পদার্থের ভর বা অ্যানোড থেকে ক্ষয়ে যাওয়া পদার্থের ভর, সেটাই হচ্ছে আমাদের ডাব্লিউ। এবার আছে কি আই আর টি দিয়ে আছে। দেখো আই এবং টি আর ডাব্লিউ দিয়ে ফর্মুলা হচ্ছে ফর্মুলা নাম্বার 3। তাহলে যদি আমরা জানি ডাব্লিউ সমান জেড আই টি, স্যার সেটা তো ঠিক আছে, বাট জেড কি করে জানবো? বলছে জেড দেওয়া থাকে না সচরাচর, জেড এর জন্য আমাকে আরেকটা এক্সট্রা ফর্মুলা অ্যাড করতে হবে, তার নাম ফর্মুলা নাম্বার 6। চলো, তার মানে আমরা এখান থেকে লিখবো ডাব্লিউ সমান ই বাই এফ আই টি। স্যার এখানে এফ এর মানটা আমরা নিজস্ব জানা আছে, ই এর মান কি করে জানবো? বলছে দেখো কাঠের পরিচালনা করা হয়েছে কপার সালফেট, কপার সালফেটে কপার হচ্ছে 2+ রূপে থাকে। 2+ মানে কপারের আণবিক ভর 69, 63.5,
তাহলে কপারের এম সমান কত 63.5, তাহলে কপারের ই সমান কত m/2, ই সমান m/2, তাহলে 63.5/2 কি পাওয়া গেল। সেই জন্য বলেছিলাম যে জেড সমান E/F, এটা আমাদের ম্যাথমেটিক্সে ভীষণ ভাবে কাজে লাগবে। যে সমস্ত জায়গায় জেড টার্ম এসে যাবে বাট জেড এর ভ্যালু বলা থাকবে না, অর্থাৎ জেড মানে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কর ভ্যালু বলা থাকবে না, সেই জায়গাতে কনভার্ট করে E/F এ করব। ই টার্মটা কেবলমাত্র নাম দেওয়া থাকলেই আমরা করে নিতে পারবো, অর্থাৎ যৌগটা উল্লেখ করে থাকলে ই পেয়ে যাব, আর এফ এর তো ডাইরেক্ট ভ্যালু বসাবো। কি এফ এর ডাইরেক্ট ভ্যালু বসাবো। চলো তাহলে আরেকটু আগে যাই। তাহলে ডাব্লিউ সমান কি বললাম একদম লিখে দিই 63, এখানে যদি ভ্যালুটা লিখতে পারি একটু, চলো আরেকটু এদিকে লিখে দিই, সমান m/2 ইন্টু এফ, m/2 ইন্টু এফ বা এক্স ফ্যাক্টর বলেও লিখতে পারো, চলো ফর্মুলা আকারে লিখছি, ফর্মুলা লিখি এক্স ফ্যাক্টর m/x ইন্টু এফ আই টি। তাহলে ভ্যালু বসাই, ডাব্লিউ সমান এম এর ভ্যালু 63.5 ডিভাইডেড বাই 2, 96,500। আই বলেছে কত, আই বলেছে 0.5 আর টি বলেছে 20 ইন্টু 60। ক্লিয়ার। আমি দেখতে পাচ্ছি এখান থেকে দুটো দশমিকের জন্য নিচে দুটো আরো শূন্য আসবে, চলো শূন্য পরে নিয়ে আসবো, আপাতত যাদেরকে পেয়েছে একটু কাটাকুটি করে দিই। তার মধ্যে এখান থেকে একটি কাটলো, আর 16 না এটা 16 দিয়ে যাবে না, এটা তো 6, এটা রইল। হ্যাঁ আমি আরেকটু দশমিক তুলে বাকিটা কাটবো, 635/10, 5/10 আর 6/6। চলো এটা পড়ে আছে। তাহলে আমি যদি কাটতে চাই আমি এটাকেও কাটতে পারবো, এটাকে যদি কাটি 2 3 2 3, চলো 5 দিক 5 2 10, 2 3 1 আছে। এইটাকে যদি আমি কাটি 3 2 6, 3 3 9, 3 3 9, 3 2 6, আর এটা আছে 5 আছে মানে 3 1 কে 3, তার সঙ্গে কত দাঁড়াবে 3 1 কে 3 2, 3 6 18, 3 6 18 এরকম দাঁড়াবে, অর্থাৎ 321.7 প্রায় আসবে। হয়েছে 321.7। যদি অ্যাপ্রক্স ধরে নিই এটা ডাবল, যদি অ্যাপ্রক্স ধরি তাহলে এটা ডাবল মানে 2 দিয়ে কেটে যাবে, 321 দিয়ে 642 আসে 635 মানে ডাবল হবে, অর্থাৎ 2 1 এর 5 মানে 2 মানে 0.2 এর কাছাকাছি। কি বললাম 0.2 এর কাছাকাছি আসবে, অ্যাপ্রক্স আমি করে দিলাম, এটা প্রায় 2 করছি, তাহলে 0.2 এর কাছাকাছি অ্যাপ্রক্স। আবার বললাম ক্যালকুলেটর ছাড়া একদম নিট এন্ড ক্লিন আমরা পাবো না। এটা হয়ে গেল আমাদের 1 নম্বরে যে কোশ্চেন, ক্যাথোডে কতটা পরিমাণ পদার্থ সঞ্চিত হবে, এটা 1 নম্বর গেল। 2 নম্বর কি জানতে চেয়েছে, 2 নম্বর জানতে চেয়েছে যে ভি সমান, অর্থাৎ অ্যানোডে অক্সিজেন গ্যাসের আয়তন কত হবে, অ্যানোডে নির্গত O2 গ্যাস, আমি ইচ্ছে করে ভি লিখলাম, ইকুয়ালস টু জিজ্ঞাসা চিহ্ন। এইটা আমার আরেকটি কোশ্চেন। আর একটা লাইন লিখেছিলাম যে যদি এক তুল্যাঙ্ক পরিমাণ, অর্থাৎ 1 গ্রাম আয়ন বা 1 মোল আয়ন, 1 গ্রাম আয়ন বা 1 মোল যোজ্যতা যদি n হয়, তাহলে এটা বোঝানোর জন্য লিখছি, আমি অঙ্কটা পরে লিখবো। তাহলে যে পরিমাণ তড়িৎ লাগবে সেটা হচ্ছে NF, এইটা আমি বলেছিলাম। 1 গ্রাম আয়ন বা 1 মোল যার যোজ্যতা n, তাহলে তার জন্য তড়িৎটা কত লাগবে NF।
এখান থেকে একটি টার্ম আমরা লিখবো। আবার বলছি, এটা আমার অঙ্কের মধ্যে রাখবে না, এটা কনসেপ্টের জন্য। অঙ্কে কি রাখবো, যে যদি আমরা 1 গ্রাম তুল্যাঙ্ক, অর্থাৎ এটা আমরা অঙ্কের মধ্যে রাখবো না, এটা জাস্ট বোঝার জন্য। তাহলে আমরা যদি বলি 1 গ্রাম আয়ন সমান 1 গ্রাম আয়ন, চলো আমরা লিখছি যে 1 ফ্যারাডে তড়িৎ যদি চালনা করি, তড়িৎ চালনা করলে 1 তুল্যাঙ্ক O2 উৎপন্ন হয়, যে যার তুল্যাঙ্ক ভরের সঙ্গে সমান। 1 তুল্যাঙ্কের জায়গায় লিখব, অতএব 8 গ্রাম O2 কে আমরা 1 তুল্যাঙ্কের সাথে সমান করেছি। 8 গ্রাম O2 মানে 8/32 মোল O2। ক্লিয়ার? 8/32 মোল মানে আমি লিটারে যদি করি, তাহলে 8/32 ইন্টু এত লিটার বলতেই পারি, সমান 8/32 ইন্টু 22,400 ml O2। আপাতত এটা লিখে রাখলাম 1 ফ্যারাডে তড়িতের জন্য। স্যার 1 ফ্যারাডের জায়গায় একটু ছোট্ট করে লিখে দিন, অর্থাৎ 96,500 কুলম, বা 1 ফ্যারাডে তড়িৎ চালনা করলে 1 তুল্যাঙ্ক O2 উৎপন্ন হয়। 1 তুল্যাঙ্ক মানে 8 গ্রাম, 8 গ্রাম মানে 8/32 মোল, 8/32 মোল মানে এত ml O2। কারণ আমরা মোলের কনসেপ্ট যদি একটু চিন্তা করে দেখি, মোল সমান W/M সমান V/22,400 বা 22.4 সমান X/অ্যাভোগাড্রোর সংখ্যা। এটা আমাদের মোলের কনসেপ্ট ছিল, যেটা যেমন দরকার হবে এর সাথে আমরা কম্পেয়ার করে নেব। তাহলে এত কুলম্বের জন্য, তাহলে আমার তড়িৎটা কত কুলম্ব ছিল, এই দুজন থেকে একটা কিউ ফর্মুলা আমরা জানি না। কিউ ফর্মুলা লেখার জায়গা খুব শর্টেজ, তাই উপরে একটু বক্স করে লিখছি, আমি বক্স করে লিখে দিচ্ছি, কারণ বোর্ড মুছলে তো আর চলবে না, ডিজিটালও নয় যে একটা এক্সট্রা পেজ নিয়ে নেব। তাহলে এখান থেকে বলতে পারি কিউ সমান I ইন্টু টি। আই কত বলেছি 0.5, টি কত বলেছি 20 ইন্টু 60 0। তাহলে আমি মনে মনে চিন্তা করি 5/10, 10-এর একটা শূন্য কেটে যাবে, গুণ করছি, তাহলে 5/10 ইন্টু 20 ইন্টু 60, একটা শূন্য কেটে দাও, 5 দিয়ে 10 দিয়ে 600 কুলম্ব। তাহলে এত কুলম্বে যদি এত ml তৈরি হয়, আমি এক লাইনে লিখে দিতে পারি, দেখতে পাচ্ছ যদি দেখো একটু অবজার্ভ দিতে পারি, তাহলে 600 কুলম্বে তৈরি হবে। একদম এখানটায় লিখে দিই যে কত আছে 8/32, এইটা হচ্ছে 22,400, 8/32 ইন্টু 22,000, 96,500 কুলম্ব আর 600। যদি কারো অসুবিধা হয় 96,500 কেন নিচে আসলো, এত কুলম্বে তৈরি হয় এত ml, একে তৈরি হয় 96,500 আর 600-তে তৈরি হয়। প্রথমে আমি এক কাজ করি, এই শূন্য কেটে দিলাম, 32 দিয়ে কাটবো, 4 8 32, হলো। এই 4 দিয়ে যদি কাটি, 4 5 20, 4 6 24, 56, তাই তো। আর এটা দিয়ে যদি আমি কাটাকুটি অ্যাপ্রক্স করতে থাকি, কত হবে, 5 দিয়ে করে দিই, 5 12 5 60, আর 5 দিয়ে কাটলে 1 9 3, তাই তো, 1 9 3। আর কিছু যাবে, প্রায় 3 দিয়ে যদি কাটতে থাকি, 3 6 18, 3 6 18, 1 3 4 12, 0.3, 3 দিয়ে 3 40। আর আমি কাটছি না, বা ওখান থেকে ভাগ করে রেখে দিলেই হবে। চলো 120 রেখে দিই, 120 ওই এত, কত আছে এটা 1 9 3, 1 9 3। তাহলে আমাদের অ্যাপ্রক্স আসছে 56 গুণিত 120, 193 অ্যাপ্রক্স। রাফ ক্যালকুলেশন করে দেখা যাবে, হয়তো ভাগটা আমি দেখছি এখানটাই করবো, 5 বারে 6 বারে 72, আগে 6 বারে 12 0 0, অর্থাৎ একটা রইল,
6 × 72, 5 × 60, 60 আর 60 67 হলো 67, অর্থাৎ 56, 5 × 6 × 72, 2, 5 × 60 আর সাথে 67, এটা বাই 193, 193। এটা দিয়ে যদি করি 3 4 4 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে, 3 3 এ 9, 3 57, তাহলে এটা শূন্য রইল, 9 আছে, 3 12 দিতে 12 3 দিতে হাতে 1, এটা 9 93 930, আমরা পেয়ে গেলাম কত দিয়ে যাবে, 4 দিয়ে যাবে, 4 দিয়ে 4 3 12 2, 5 দিয়ে যাবে না, 4 3 12 2, 4 96 3 3 19 দিয়ে 38, 3 57, 4 76, 76 77, আর এটা হচ্ছে 8, হাতের হলো 1, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 1, 158, 34 দশমিক সামথিং। তাহলে আরেকটু দেখেছি, আরেকটা ধাপ চলে যায়, দশমিকের জন্য শূন্য পাবো, এটা হচ্ছে 7 2 14, প্রায় আমার হিসাবে প্রায় 34.7 ml। কেন? আগের ইউনিটটা ml ছিল। সেকেন্ড ক্যালকুলেশনটা বুঝতে হবে। ফার্স্টেরটা কি নিয়ে আমি করেছিলাম, সেকেন্ডটা কি, টার্গেট আমার কি ছিল, আমরা জানি যে কারো 1 গ্রাম তুল্যাঙ্ক, অর্থাৎ 1 তুল্যাঙ্ক, 1 গ্রাম না 1 তুল্যাঙ্ক পদার্থের জন্য 1 ফ্যারাডে তড়িতের প্রয়োজন হবে যদি যোজ্যতা 1 হয়। এখন তুল্যাঙ্ক দিয়ে তো যোজ্যতা খুঁজে পাবো না, সেই জন্য আমরা গ্রাম দিয়ে বলেছিলাম 1 গ্রাম আয়ন n যোজ্যতা, কিন্তু তুল্যাঙ্ক ভরের জন্য যোজ্যতার দরকার পড়বে না। 1 গ্রাম আয়ন n যোজ্যতা সম্পন্ন হলে তড়িতের পরিমাণ হবে n × f, কিন্তু যখন তুল্যাঙ্ক চলে আসবে তখন যোজ্যতা লাগবে না। 1 ফ্যারাডে তড়িতের জন্য 1 তুল্যাঙ্ক, যে কোনো পদার্থের 1 তুল্যাঙ্ক, 1 ফ্যারাডে মানে 1 তুল্যাঙ্ক, বাট 1 গ্রাম আয়ন মানে কিন্তু 1 ফ্যারাডে না। 1 গ্রাম আয়নের যোজ্যতা যদি 1 হয় তাহলে 1 ফ্যারাডে, 1 গ্রাম আয়ন যোজ্যতা 1 তাহলে 1 ফ্যারাডে, 1 গ্রাম আয়ন যোজ্যতা 2 2 ফ্যারাডে, বাট 1 তুল্যাঙ্ক মানেই 1 ফ্যারাডে, হতে পারে সেটা যে কেউ। ক্লিয়ার? তাহলে 1 তুল্যাঙ্ক O2 মানে কি, আমরা যখন তুল্যাঙ্ক ভর পড়েছিলাম তখন আমরা বেসিক সংজ্ঞা 3টে পড়তাম, 3টে কি 4টা। 1 গ্রাম হাইড্রোজেনের সাপেক্ষে কোনো মৌল যত গুণ ভারী বা যতটা যুক্ত হয় 1 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে, আমরা অক্সিজেন দিয়ে পড়েছিলাম 8 গ্রাম অক্সিজেনের সঙ্গে কোনো মৌল যত ভাগ যুক্ত হতে পারে, আর কোনো মৌল থেকে 8 ভাগ অক্সিজেন বেরিয়ে যেতে পারে, 8 ভাগ মানে 8 গ্রাম। ক্লোরিন যে সংখ্যা ছিল 35.5 ভাগ, 35.5 গ্রাম ক্লোরিন যুক্ত হয় বা বেরিয়ে যায় যত গ্রাম ধাতু থেকে, সেটা ছিল ক্লোরিনের সাপেক্ষে তুল্যাঙ্ক ভর। সেই কনসেপ্টটা এখানে কাজে লাগালাম, যেহেতু O2 তৈরির কথা বলা আছে, তাই আমি লিখলাম কি 1 ফ্যারাডে তড়িৎ মানে 1 তুল্যাঙ্ক O2, 1 তুল্যাঙ্ক O2 মানে 8 গ্রাম O2, 8 গ্রাম O2 মানে 8/32, O2 আণবিক ভর 32, 32 দিয়ে ভাগ করে 8 মোল O2, 1 মোলের জন্য 22,400 ml O2, তার মানে 8 এত মোলের জন্য কত O2, তার মানে সহজ কথায় এই 1 ফ্যারাডে বা 96,500 কুলম্ব থেকে এত ml O2 পাচ্ছি। তাহলে 600 কুলম্ব, 600 কুলম্ব কত, এই দুজনের গুণ করে দেখলাম 600 কুলম্ব, ওখান থেকে কত O2 পাবো। ক্লিয়ার? সুবিধা নাই? তাহলে আমাদের প্রবলেম 5 একটু সেকেন্ড পার্টটা একটু হয়েছিল, বাট নতুন জিনিস শিখবে, নতুন একটা জিনিস। ঠিক আছে, চলো প্রবলেম 6। ওয়েলকাম টু অ্যাটমিস্ট্রি চ্যানেল, আমি তোমাদের রসায়নের দুলাল স্যার। কেমন আছো সবাই? পড়াশোনা কেমন চলছে? আর কিন্তু বেশি দিন বাকি নাই, তোমরা সিলেবাস প্লাস কোশ্চেনগুলোর উপর ভালো ফোকাস দাও, ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বারবার বারবার করে প্র্যাকটিস করো। কোশ্চেন অবশ্যই প্র্যাকটিস করতে হবে, যতবার প্র্যাকটিস করবে কনফিডেন্স তত ভালো হবে, এক্সামে সেগুলো তত সহজে সলভ করতে পারবে। তাই তো চলো আমি কোশ্চেনই করাচ্ছিলাম, 5টা কোশ্চেন হয়েছে, এটা আমার কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 এ কি দেওয়া আছে একটু দেখে নিই। তার আগে আবার একবার একটু রিমাইন্ড করে দিই যে আমরা যখনই কোনো প্রবলেম সলভ করতে যাব আমাদেরকে মাথায় রাখতে হবে যে কি দেওয়া আছে, কি করতে হবে, প্রয়োজনীয় ফর্মুলা। কারণ কোনো প্রবলেম করার আগে আমাকে জানতে হবে কোন কোন ভ্যালুগুলো দেওয়া আছে এবং আর কোন ফর্মুলাটা দিলে আমরা অ্যাকচুয়ালি আমাদের প্রত্যাশিত যে অ্যান্সারটা আমরা পেয়ে যাব। তাহলে কি দিয়ে আছে, কপার সালফেট দ্রবণ থেকে 30 মিনিট, আমাদের যেহেতু প্রবলেম উইথ ফ্যারাডের ফর্মুলাতে আছে, তাহলে সেই ক্ষেত্রে টি সমান এখানে 30 মিনিটস এবং এত গ্রাম কত 0.406 গ্রাম কপার কিন্তু জমা হবে। তার জন্য কত অ্যাম্পিয়ার, দ্যাট ইজ আই সমান কত তড়িৎ প্রবাহ দরকার। তাহলে কি কি দেওয়া আছে, টি দেওয়া আছে
ডাব্লিউ দেওয়া আছে, আই জানতে চেয়েছে, আর একটা নাম দেওয়া আছে। নাম যদি দেওয়া থাকে সেখানে আমরা কিছু হেল্প পাই। নাম যদি দেওয়া থাকে সেখানে কিন্তু আমরা কিছু হেল্প পাই। কোন হেল্পটা পাই? নাম দেওয়া থাকলে তুল্যাঙ্ক ভর আমরা চাইলে ক্যালকুলেশন করে নিতে পারবো, নাম যদি দেওয়া থাকে। ক্লিয়ার? চলো আমি দেখি এই অ্যাম্পিয়ার দিয়ে যে ফর্মুলা সেটা কোথায় আছে। স্যার এইখানে আছে, অ্যাম্পিয়ার এখানে আছে। এখানে যদি দিই আমি কিন্তু ডাব্লিউ পাবো, আই পাবো, আই পাবো না, আই জানতে চেয়েছে, টি পাবো। তাহলে জেড আর আই দুটোই আমার কাছে অজানা, একটু সমস্যা হবে। তাই এক কাজ করি, জেড এর ভ্যালু কি আমি পেতে পারি? জেড এর ভ্যালু কি পেতে পারি? তাহলে জেড এর ভ্যালু বসানো মানে আমি এই জায়গাটায় যদি চলে আসি তাহলে কি দাঁড়াচ্ছে একটু দেখি পাবো কিনা। স্যার কপার সালফেট দ্রবণের, কি বললাম, কপার সালফেট দ্রবণের আমরা যদি ই ক্যালকুলেশন করি, ই সমান এম বাই, ই সমান এম বাই এক্স ফ্যাক্টর, অর্থাৎ তুল্যাঙ্ক ভর। সেখানে এম এর ভ্যালু কত? 63.5, আর এক্স ফ্যাক্টর কত? 2। কারণ কেন 2 হলো এখানটা আমি লিখেও দিচ্ছি যে আমরা যদি কপার সালফেট নিই সেটা তৈরি করবে কপার 2 প্লাস অ্যান্ড SO4 2 মাইনাস। এই কপার 2 প্লাসের ক্ষেত্রেই আমরা এক্স ফ্যাক্টরকে ধরে নিই 2, আর কপারের আণবিক ভর 63.5, যা ভ্যালু আসলো আসলো, হয়েছে। তাহলে আমরা কোনো কারণে যদি এই ফর্মুলাটা দিই তাহলে কিন্তু ই জেনে গেছি, এফ এর মান আমাদের জানা আছে, আই এর মান দরকার, টি আর ডাব্লিউ বলা আছে। তাহলে আমি যদি লিখি যে আমরা জানি, আমরা জানি, কি জানি, যে ডাব্লিউ সমান, বা ফ্যারাডের সূত্র থেকে পাই, এটা লিখতে পারো, বা ফ্যারাডের সূত্র থেকে পাই ডাব্লিউ সমান ই আই টি বাই এফ, ই আই টি বাই এফ। খেয়াল করে দেখো ক্যালকুলেশন কিন্তু আই জানতে চেয়েছে, তাহলে আমি লিখি এফ ইন্টু ডাব্লিউ বাই ই ইন্টু আই, সরি, ই ইন্টু টি সমান আই। তাহলে আই সমান মানটা বসাতে থাকতে হবে। স্যার এটা হচ্ছে 96,500, এটা হচ্ছে ডাব্লিউ সমান, দেখো তাহলে এখানটা আমি একটা রাফ ক্যালকুলেশন লিখে রাখবো যে সময়, তড়িৎ প্রবাহের সময়, তড়িৎ প্রবাহের সময়, যেটাকে আমরা টি চিহ্ন দ্বারা প্রকাশ করি, কত আছে 30 মিনিটস, 30 মিনিট সমান 30 ইন্টু 60 সেকেন্ড, 3 × 1800 সেকেন্ড। ক্লিয়ার? সঞ্চিত, তাহলে এখানে কি জমা করতে, সঞ্চিত ধাতু বা সঞ্চিত কপার সমান কপার, এটাকে আমরা ডাব্লিউ দ্বারা লিখবো 0.406 গ্রাম। এরপরে কি আছে? আর তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রা আমাদের কি আছে? আই সমান জানতে চেয়েছে। এবার আমরা এক্সট্রা করে এটা একটু করে নেব, এখানে বলে দেবো তুল্যাঙ্ক ভর, তুল্যাঙ্ক ভর ই সমান এম বাই এক্স ফ্যাক্টর, এম সমান ভর মাস অফ কপার, কপারের যে ভর। চলো ভ্যালুটা বসাই, তাহলে ডাব্লিউ সমান 400, 0.40406। ই এর ভ্যালু দেখে নাও, আমি একবারে বসিয়ে দিচ্ছি 63.5 বাই 2, 2টা উপরে উঠে যাবে, আর টি এর ভ্যালু হচ্ছে 1800। ক্লিয়ার? নাহলে আমি হয়তো 30 × 60 লিখে রাখতে পারি। আমি একটু দশমিকের সমস্যাটা আগে সমাধান করে দিই। 96,500 ইন্টু 406 ইন্টু 2, 63.5, এর জন্য উপরে 10, ওর জন্য নিচে 1000, আর আছে 1800। ক্লিয়ার? ভ্যালু দিয়ে চলো আমরা একটু শূন্য কমিয়ে দিই। আমি দেখতে পাচ্ছি এর দুটো শূন্য কমবে, এর দুটো শূন্য কমবে, আর কি আছে? এর একটা শূন্য, এর একটা শূন্য, কাটাকুটি আর আছে। তাহলে আমাদেরকে 2 দিয়ে এটা কাটলে 9 দিয়ে কাটবে, এটা কাটলে 9 দিয়ে কাটবে, এটা যদি কাটি 4 × 9 = 36,
4 46, 5 9 45, প্রায় কাটছে, পুরোপুরি না কাটলেও প্রায় কেটে যাচ্ছে কত দিয়ে, যে 4 9 36, 4 40, 5 9 45, দশমিক এক, একবারে 0.1, তাহলে 0.1 আসবে, আমি আর করছি না, আমি বলেছি কাছাকাছি পৌঁছাবো। এরপরে আসছে এটা পরিষ্কার যাবে কত দিয়ে, 5 দিয়ে যাবে, 5 9 45, 5 একে 5, 1 13, 5 দিয়ে 10, আর 3 5 7 35, এটা গেল, হয়েছে। এবার এটা কি কোনোভাবে যাবে, এটা দেখা যাক, যদি যাই ভালো, না যাই তো কিছু করার নাই। আমি এটাকে এটা দিয়ে করার চেষ্টা করছি, যে 27 8 দিয়ে যদি 27 56 6, 8 বারে 96, 5 হচ্ছে না, 7 7 বারে 84, 7 7 49, 49 এর 9, হাতের হলো 4, 7 বারে 84, 84 4 88, হবে না, তাহলে হচ্ছে না, তাহলে আমাকে প্রায় ভাগের লাইনে যেতে হবে। কাছাকাছি 3 দিয়ে যদি কাটি, 3 দিয়ে যদি কাটি কত হবে, চলো অত না রিস্ক নিয়ে গুণ করে নিই। গুণ করলে কত হবে, 9 6 5 গুণিত 9, সেটা কত হচ্ছে, এটা হয়ে গেল 5 9 45 এর 5, 6 9 54, আর 4 58, আর 9 9 81, 81 আর 5 86, এটা একে আমরা কত দিয়ে ভাগ করব, 127, 127, 127, এটা দিয়ে ভাগ করছি। ভাগ করলে কি আসবে, ভাগ করলে আসছে এটা, যে এটা হচ্ছে কত, 7 দিয়ে করলে 700, 7 87, 7 25 175, 875 হয়ে যাচ্ছে, 6 দিয়ে যাবে, 6 দিয়ে গেলে 6 7 42 এর 2, 6 12 72, 72 আর 4 76, তাহলে এটা হচ্ছে 6, এটা হচ্ছে 0 1, 106, এটা হয়ে গেল 5 নেমে যাবে। তাহলে আমরা যদি করি 7 8, 8 দিয়ে যদি করি 9 900, 9 87, 9 87, 9 9 25 175, প্রায় 9, 8 দিয়ে করে দিচ্ছি আগে, 8 7 8 56 6, আর 8 12 96, 96 5 100, 101, কত যাচ্ছে, 8 দিয়ে যাবে, 8 দিয়ে করলে 27 56 6, 8 12 96, 8 2 16, 16 আর 16 আর 5 21 1, হাতে রইল 2, 8 একে 8 দিয়ে 10, এটা হচ্ছে কত 9, এটা হচ্ছে 4 দশমিক, দশমিক, এটা হয়ে গেল কত, প্রায় 4, প্রায়, তাহলে 68 দশমিক, তাহলে কত হচ্ছে, 8, ও নিচে আবার একটা 100 আছে, তো তাহলে কত হচ্ছে, 68.4 ডিভাইডেড বাই, এখনো একটা 100 আছে, সমান 0.684 অ্যাম্পিয়ার, 0.684 অ্যাম্পিয়ার, দশমিক সব তুলে রেডি, হ্যাঁ ঠিক আছে, কথা বোঝা গেল। একটু ক্যালকুলেশন আছে, কিছু করার নাই, বিনা ক্যালকুলেটরে তোমাদের প্রবলেম করতে হবে। তাই এখান থেকে, অর্থাৎ তুমি যেমন বাড়ি থেকে প্র্যাকটিস করে যাবে, সেই অভ্যাসটাই সেখানে থাকবে। হয়তো বাড়িতে হাতের সামনে মোবাইল পাবে, ক্যালকুলেটর পাবে, আমি বলবো একদম ওইসব জিনিসে যাবে না, যেহেতু ওটা তোমার ইউজ করতে দেবে না, তাই ওইসব জিনিসের সাথে অভ্যাস হওয়া না হয় ভালো, ওইসব জিনিসের সঙ্গে অভ্যাস না হয় ভালো, ঠিক আছে। চলো আমরা নেক্সট প্রবলেমটা করি। দেখো আমাদের নেক্সট প্রবলেম কি লেখা আছে, ইম্পর্টেন্ট একটি প্রবলেম। এক মোল, এক মোল Al2O3 কে সম্পূর্ণরূপে তড়িৎ বিশ্লেষণ করে, অর্থাৎ অ্যালুমিনিয়াম অক্সাইড নিলাম 1 মোল, তড়িৎ বিশ্লেষণ করা হবে, সেখান থেকে তৈরি করা হবে অ্যালুমিনিয়াম আর অক্সিজেন, সেখান থেকে অ্যালুমিনিয়াম ও অক্সিজেন, তার জন্য কতটা তড়িৎ দিতে হবে ফ্যারাডে ইউনিটে, কতটা তড়িৎ দিতে হবে ফ্যারাডে ইউনিটে। প্রথমেই যেটা আছে, আমার যেই অ্যালুমিনিয়ামের যে অক্সাইড আছে 1 মোল, এটাকে আমি একটু লেখার চেষ্টা করি, যে Al2O3 যদি এটি আয়নে ভাঙে, কারণ এরা হচ্ছে ক্যাথোড এবং অ্যানোডে যে এই যৌগগুলো তৈরি করবে অ্যালুমিনিয়াম যটা থাকে তটা, অক্সিজেন যতগুলো থাকে ততগুলো, বোঝা গেল। অক্সিজেনের যে সংখ্যা, অ্যালুমিনিয়ামের চার্জ, অ্যালুমিনিয়ামের সংখ্যা, অক্সিজেনের চার্জ, প্রথমটা হয় ক্যাটায়ন, দ্বিতীয়টা হয় অ্যানায়ন। এই হলো আমার অ্যালুমিনিয়াম অক্সাইডকে ভাঙলাম। এবারে কোশ্চেন বলেছে 1 মোল, আমি যদি মনে মনে ধরি
এটি আমার একটি ছিল, ভালো করে কথাটি শুনবে। আমি যদি মনে মনে ধরি এটি আমার একটি ছিল, তাহলে একটি থেকে দুটি তৈরি হবে এবং তিনটি তৈরি হবে। একটি থেকে দুটি Al3+ এবং তিনটি O2- তৈরি হবে যদি একটি করে ধরি। একই রকম ভাবে যদি এটা আমার 1 মোল ধরা হয়, তাহলে তৈরি হবে 2 মোল আর 3 মোল। তাহলে একটি থেকে দুটি তিনটি, 1 মোল থেকে 2 মোল 3 মোল। এবার একটা মোস্ট ইম্পর্টেন্ট লাইন লিখবো। অঙ্কে স্টার দেওয়ার দরকার নেই, বাট তোমরা মনে রাখার জন্য স্টার দিচ্ছি। কারণ আমরা পড়েছি 1 গ্রাম, 1 গ্রাম আয়ন, 1 গ্রাম আয়ন সমান 1 তুল্যাঙ্ক। 1 গ্রাম আয়ন সমান কি? 1 গ্রাম তুল্যাঙ্ক ইন্টু আয়নের যোজ্যতা। আয়নের যোজ্যতা ক্লিয়ার? 1 গ্রাম আয়ন সমান 1 গ্রাম ইন্টু আয়নের যোজ্যতা। এবারে বলা হয়েছে 1 গ্রাম তুল্যাঙ্ক কোন পদার্থের, তার 1 গ্রাম তুল্যাঙ্ক যে কোনো পদার্থের জন্য কতটা তড়িৎ লাগে? 1 ফ্যারাডে। যদি খেয়াল না থাকে, আমি অলরেডি বুঝিয়েছি এই 1 গ্রাম তুল্যাঙ্ক যে কোনো পদার্থ কতটা তড়িৎ পরিবহন করে? 1 ফ্যারাডে। এই লাইনটা ইম্পর্টেন্স এই কারণেই, 1 গ্রাম আয়নের জন্য 1 গ্রাম তুল্যাঙ্ক ইন্টু আয়নের যোজ্যতা। তাহলে 1 গ্রাম আয়নের তুল্যাঙ্ক কত? 1 ফ্যারাডে। আয়নের যোজ্যতা কোশ্চেন ওয়াইজ নির্ভর করবে। তাহলে আমি যদি বলি 1 গ্রাম আয়নকে আমরা আবার একটা পার্টে লিখতে পেরেছিলাম, 1 গ্রাম আয়ন মানে আমাদের ভাষায় 1 মোল। আমাদের ভাষায় 1 মোল আয়ন। তাহলে 1 গ্রাম মানে কি আমাদের ভাষায়? 1 মোল। দেখো তো মোল কথাটা আছে, মোল কথাটা আছে তো, হ্যাঁ? তাহলে আমাদের ভাষায় যেটা 1 মোল, আমাদের ভাষায় যেটা 1 মোল, সেটাই তো হচ্ছে 1 ফ্যারাডে ইন্টু আয়নের যোগ্যতা। কারণ 1 গ্রাম আয়ন, 1 গ্রাম আয়ন আমরা সেটাকে 1 মোল বলি। তাহলে 1 গ্রাম আয়ন মানে 1 মোল আয়ন। 1 ফ্যারাডে, দ্যাট ইজ 1 গ্রাম তুল্যাঙ্কের ভ্যালু হচ্ছে 1 ফ্যারাডে কিন্তু আয়নের যোজ্যতা। স্যার কোনটা ধরবো স্যার, ক্যাটায়ন না অ্যানায়ন? আমরা জানি ক্যাটায়ন ক্যাথোডে যাবে, সে ইলেকট্রন গ্রহণ করবে। অ্যানায়ন অ্যানোডে যাবে, ইলেকট্রন ছাড়বে। তাহলে ক্যাটায়নটাকেই যদি ধরি আমি, ক্যাটায়নটাকেই যদি ধরি, তাহলে আমি কি ধরবো? যে 1 মোল, 1 মোল আয়ন কি আয়ন? 1 মোল আয়ন কি আয়ন? আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি অ্যালুমিনিয়াম 3+ সমান কত? 1 ফ্যারাডে ইন্টু তার যোজ্যতা কত আছে? 3। 1 মোল অ্যালুমিনিয়াম 3+ কিন্তু কোশ্চেনের আমার সংকেত অনুযায়ী বা অপশন অনুযায়ী কত মোল আছে? স্যার 2 মোল স্যার। অঙ্ক সহজ, বুঝতে যদি পারো, তাহলে এটাই দেখবে অনেকটাই জটিল মনে হবে। তাই এখানে মেইন লাইন হচ্ছে এটা। এই জন্য আমি ভেঙে ভেঙে বলছি। আগে 1 মোল, 1 মোল কথাটা কোথা থেকে এসেছে? 1 গ্রাম আয়ন থেকে। 1 ফ্যারাডে কোথা থেকে এসেছে? 1 গ্রাম তুল্যাঙ্ক থেকে। আমি এটাকে বুঝিয়েছিলাম 1 মোল কোন পদার্থের ক্ষেত্রে বলেছিলাম NF। NF, এন মানে যোজ্যতা, এফ মানে ফ্যারাডে। সেই এফ এর, এন এর ভ্যালু এটা, এফ এর ভ্যালু এটা। তাহলে আমাদের কোশ্চেন অনুযায়ী আছে 2 মোল, 2 মোল অ্যালুমিনিয়াম 3+ আয়ন। তাহলে 2 মোল অ্যালুমিনিয়াম 3+ আয়ন মানে 1 মোলের জন্য 1 ফ্যারাডে হলে 2 মোলের জন্য 2 ফ্যারাডে কিন্তু তার যোজ্যতা সমান 6 ফ্যারাডে। তাহলে কত ফ্যারাডে তড়িতের প্রয়োজন? 6 ফ্যারাডে। সঙ্গে সঙ্গে কারো মনে প্রশ্ন আসবে, স্যার আপনি তো এর কথা বললেন, এর কেন হিসাব দিলেন না? আপনি এর কথা বললেন, এর হিসাবটা কেন দিলেন না? তখন আমি তোমাকে একটি কথা বলবো। তুমি যদি কোনো দোকানে যাও, যদি 50 টাকার জিনিস কিনো, ক টাকার? 50 টাকার। তুমি তো 50 টাকা দিলে, তুমি যে 50 টাকা দিলে, ওই ব্যক্তির 50 টাকা হলো। 50 টাকাটা কোন 50 টাকা? তোমার যে 50 টাকা দেয়া, না 50 টাকা যেটা হলো অন্য কোথাও থেকে। অর্থাৎ তুমি যেটা দিলে সেটাই উনার রইলো। এ যেটা ইলেকট্রন গ্রহণ করবে সেটাই এ ছেড়েছিল, এ যেটা ইলেকট্রন গ্রহণ করবে সেটাই এ ছেড়েছিল। অর্থাৎ যে তড়িতের ইলেকট্রন এ গ্রহণ করলো, জানবে সেই তড়িৎটা থেকে ইলেকট্রন এই দিয়েছে। একজন ইলেকট্রন দিলে অন্যজন দেবে। সেই হিসাবেই তো আমরা হিসাব করলাম কত ফ্যারাডে। অর্থাৎ তুমি একে ধরে করলে 2 ফ্যারাডে ইন্টু 3, যদি অক্সিজেন ধরে করতে 3 ফ্যারাডে ইন্টু 2, কারণ 3 মোল মানে 3 ফ্যারাডে। কারণ 1 গ্রাম আয়ন, 1 মোল আয়ন। তখন তুমি কি করতে? 1 মোল আয়ন কার? O2- সমান 1 ফ্যারাডে ইন্টু 2, 1 ফ্যারাডে ইন্টু 2। যখনই বলতাম আমি 2 মোল, 2 মোল নয় 3 মোল, 3 মোল যখন বলতাম O2,
তখন বলতাম 2 ফ্যারাডে ইন্টু এই 3 ফ্যারাডে ইন্টু 2, এটা 3f ইন্টু 2 মানে 6f আসতো। ভালো করে বুঝবে, ক্রোমিয়াম K2Cr2O7 অর্থাৎ Cr2O7 2 মাইনাস দিয়ে কোশ্চেনটা দেয়। আমি থিওরি বোঝানোর সময় জায়গাটা বলেছিলাম, ঠিক আছে। চলো আমরা নেক্সট প্রবলেম করি। আরেকটা জিনিস আমার সময় লেখা হয়নি, প্রত্যেকটা অঙ্কের শেষে উত্তর লাইন অবশ্যই লিখবে, কারণ উত্তর লাইন না লিখলে নাম্বার দেওয়া না দেওয়াটা পুরোপুরি টিচার নির্ভর। তবে আমি বলবো সেখানে তোমার নাম্বার কম দেওয়ার চান্স বেশি। এত কষ্ট করে অ্যান্সার করবে, উত্তর লাইন না লিখে নাম্বার কম পেয়ে গেলে সেটা তুমি হতভাগার মতো কাজ করবে, যে আমি সব অ্যান্সার ঠিক করলাম অথচ সামান্য উত্তর লাইনের জন্য আমার মার্কসটা এই পরিমাণ কমে গেল, এতটা নাম্বার কম হতো না আমার। ক্লিয়ার? তাহলে উত্তর লাইন অবশ্যই লিখবে। উত্তর লাইন কি জানতে চেয়েছে, তাহলে কি বলেছে যে কত ফ্যারাডে তড়িতের প্রয়োজন হয়, পুরোটা লিখতে হবে না, লিখবো 6 ফ্যারাডে তড়িৎ এর প্রয়োজন, 6 ফ্যারাডে তড়িতের প্রয়োজন। ক্লিয়ার? চলো আমরা নেক্সট প্রবলেম করি। চলো আমাদের প্রবলেম নাম্বার 8। একটু খেয়াল করো, এটা একটু অন্য ধরনের কোশ্চেন দিলাম। এই কোশ্চেনটা একটা টাইপ, এগুলোকে সবাই টাইপ হিসাবে নেবে। যদি বুঝতে পারো এই টাইপের যা কোশ্চেন দাও সেম টাইপ হবে, সেম অ্যান্সার হবে, শুধু ভাববে যে ভ্যালু হয়তো আলাদা হতে পারে। কি বলা আছে, একটি ধাতব তারে কতটা তড়িৎ দিয়েছে, 1 অ্যাম্পিয়ার, দ্যাট ইজ আমাদের হিসাবে প্রবাহ মাত্রা। 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে কত সময়, 1 সেকেন্ড, দ্যাট ইজ টি। কোন বিন্দুর, তারের কোন বিন্দু না, যে বিন্দুর বলবো তার মানে তারের মধ্য দিয়ে, কোন একটা তারের, আমার যদি এটা একটা তার হয়, এটা একটা তার হয়, তড়িৎ এখান থেকে এদিকে যাচ্ছে, তাহলে আমার এইখানে যে পরিমাণ তড়িৎ যাবে তার তারের মধ্য দিয়ে ওই পরিমাণে তড়িৎ যাচ্ছে। কি কোন বিন্দুর মধ্য দিয়ে কত সংখ্যক ইলেকট্রন, কি কত সংখ্যক ইলেকট্রন, এইখানে যদি 100টা ইলেকট্রন এইদিকে যায়, এখানেও 100টাই পাবো, অর্থাৎ যেখানে হিসাব করব আমি সেম পাবো, ইলেকট্রন প্রবাহিত হবে। ফর্মুলা কি হলো, একটা ফর্মুলা তাহলে আর একটু বাড়াতে হবে। আমরা শিখেছিলাম ই সমান এফ বাই অ্যাভোগাড্রো সংখ্যক, ই সমান এফ বাই অ্যাভোগাড্রো সংখ্যক, যদি লাগে আমি ব্যবহার করব। কি দেওয়া আছে, কি দেওয়া আছে, চলো কি দেওয়া আছে একটু সহজে করার চেষ্টা করি। প্রবাহ মাত্রা দেওয়া আছে আই সমান 1 অ্যাম্পিয়ার, ক্লিয়ার? আর দেওয়া আছে তড়িৎ প্রবাহের সময়, অর্থাৎ প্রবাহের সময় লিখে দিই, বা তড়িৎ প্রবাহের সময়, ব্র্যাকেটে আমি টি লিখলাম, দেওয়া আছে 1 সেকেন্ড। এখান থেকে আমি একটা কথা বুঝতে পারি, যে যদি আমার কোনো পরিবাহী তার হয়, এই দিক থেকে যদি এদিকে তড়িৎ প্রবাহিত হয়, আই প্রবাহ টি সময় ধরে হচ্ছে, কত সময় ধরে, প্রবাহ মাত্রা আই টি সময় ধরে, কিউ সমান আই ইন্টু টি, কিউ মানে তড়িতের পরিমাণ, তড়িৎ এর পরিমাণ। স্যার এটা জেনে কি লাভ, তড়িৎ যেমন থাকবে সেইভাবে তো যাবে। কি তোমার কাছে যদি 500 টাকা থাকে তাহলে তুমি খরচ করার অপশন 400 পাবে। আছে 10 টাকা, তুমি খরচ করতে চাইছো যে আমি বেশ ভালোই খরচ করব, কারণ আমার 10 টাকা আছে, আমি আজ 90 টাকা খেয়ে নেবো, আর 20 টাকার আমি কিছু কিনে নিয়ে বাড়ি যাব। অপশন কোথায়? এরকম আমাকে দেখতে হবে তড়িৎটা কত আছে, যেরকম তড়িৎ থাকবে ইলেকট্রন তার অনুপাতেই প্রবাহিত হবে। আগে তড়িতের পরিমাণটা হিসাব করে নিই। অতএব তড়িৎ এর পরিমাণ আমরা কিউ চিহ্ন দ্বারা প্রকাশ করি, সমান আই ইন্টু টি, আই এর ভ্যালু 1, টি এর ভ্যালু 1, সমান 1 সেকেন্ড, 1 অ্যাম্পিয়ার ইন্টু 1 সেকেন্ড সমান 1 কুলম, 1 কুলম পরিমাণের একক। এবার দেখি আমরা কি যে তড়িতের পরিমাণের সঙ্গে ইলেকট্রন সংখ্যার কি কোনো সম্পর্ক আমরা জানি? অবশ্যই জানি। যদি একটা লাইন আছে, একটা লাইন আছে 1 ফ্যারাডে, অর্থাৎ 1 ফ্যারাডে অর্থাৎ 96,500 কুলম, 1 ফ্যারাডে অর্থাৎ 96,500 কুলম তড়িৎ, তড়িতে তড়িতে ইলেকট্রন সংখ্যা সমান এত টি। এক্সাম্পল দেখে নাও,
ইলেকট্রন সংখ্যা সমান এফ বাই এন এ, অর্থাৎ এফ যদি করি এন এ ইন্টু ইলেকট্রন, 1 ফ্যারাডে যদি করি ইলেকট্রন ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা, অর্থাৎ এখান থেকে আমি বলতে পারি যে অ্যাভোগাড্রোর সংখ্যক ইলেকট্রন সমান 1 ফ্যারাডে, অর্থাৎ টোটাল অ্যাভোগাড্রোর সংখ্যা হয়তো 6.022 ইন্টু 10⁻23 ইলেকট্রনের আধান হবে 1 ফ্যারাডে। তাহলে আমি যদি 1 ফ্যারাডে আধান বলি, এতটি ইলেকট্রন এর আধান। বোঝা গেল? বোঝা গেল স্যার, এত কুলম্ব যদি এতটি ইলেকট্রন হয়, তাহলে এতটি ইলেকট্রন আধান মানে কি? এতটি ইলেকট্রন, এতটি ইলেকট্রন আধান মানে কি? আমি ধরলাম 10টি ইলেকট্রন আধান, 10টি ইলেকট্রন আধান মানে কি? 10টি গুণিত ইলেকট্রন কটা? 10টি। চলো আমরা তাহলে 1 কুলম্ব তড়িৎতে কতগুলি থাকবে? অ্যাভোগাড্রোর ভ্যালুটা লিখছি 6.022 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 96,500 টি ইলেকট্রন। কথা কি বোঝা গেল? জটিল আছে? চলো এবার আমরা একটু চেষ্টা করবো কাটাকুটি করে দেওয়ার জন্য। কাটাকুটি করে দেওয়ার জন্য এক কাজ করি, আমি অ্যাপ্রক্স ধরে নিই, যেহেতু আমাদের ক্যালকুলেটর নাই, আমি এটাকে 6 ধরে নিচ্ছি। তাহলে এক কাজ করি, এই দুটো শূন্যর সাথে 10⁻23 কে 21 করে দিচ্ছি, আর এই তিনটা আমি রাখছি না। তাহলে পড়ে থাকছে 6। অ্যাপ্রক্স একটু কাটাকুটি করে নেবো, নাহলে ভাগ করে নিচ্ছি। ভাগ করে নিচ্ছি, কাটাকুটি কি যাবে? 6 ষোলোই 96, 6 ষোলোই 96, প্রায় যদি কাটি 6 ষোলো 161 কাছাকাছি, কাছাকাছি একদম ক্লোজ। তাহলে আমার অপশন হচ্ছে 1/161 ইন্টু 10⁻21। তাহলে আমি এই 1 কে 161 দিয়ে যদি ভাগ করি, 0.1, আরেকটা জিরো দিলে 1000 হবে। 6 ষোলোই 96, প্রায় 6 দিয়ে যাবে, প্রায় 6 দিয়ে যাবে। ক্লিয়ার? যদি 6 দিয়ে যায় তাহলে বলবো 0.006, আর কিছু একটা থাকবে, আমি যাচ্ছি না। 10⁻21, আমি দশমিকটা একটু তুলে দেওয়ার চেষ্টা করব, তার জন্য 3টে শূন্য কমিয়ে দিচ্ছি। 10⁻18 ইলেকট্রন, অ্যাপ্রক্স এত। এবারে যত যে নিখুঁত কাটাকুটি করবে তার অ্যান্সারটা নিখুঁত হবে, এটাই পার্থক্য। তাহলে প্রসেস এটাই। তাহলে যত নিখুঁত যে কাটাকুটি করবে অ্যান্সার তত নিখুঁত আসবে। অরিজিনাল অ্যান্সার হবে 6.25 ইন্টু 10⁻18 ক্লিয়ার? এবং আবার মনে করে দিই, উত্তর লাইন কিন্তু লিখবে, উত্তর লাইন প্রত্যেকটায় লিখতে হবে। আমি আর লিখছি না, কেন লিখছি না? এই কথাটা বারবার স্মরণ করাবো, উত্তর লাইন লিখতে হবে। অর্থাৎ এখানে বলবে যে অতএব ওই তারের কোন একটি বিন্দুর মধ্য দিয়ে এত সংখ্যক ইলেকট্রন প্রবাহিত হবে। ক্লিয়ার? যদি অঙ্ক বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবে, আমি দেখবো আবার কোনোভাবে বোঝানো যায় কিনা, না এলে ডাইরেক্ট ফর্মুলা ফেলে দেবো। আমি একটু লিখে বোঝালাম যাতে বোঝাতে সুবিধা হয়। ঐকিক নিয়ম। দেখো আমাদের প্রবলেম নাম্বার 9। হ্যাঁ, এই সমস্ত প্রবলেমগুলো একটু ভালো করে প্র্যাকটিস না করলে কিন্তু ঘেটে যাবে, অর্থাৎ এইগুলো ভুল হওয়ার চান্স বেশি আছে। কারণ ডাইরেক্ট তুমি একটা ফর্মুলা ইউজ করে এই ধরনের ম্যাথ করতে পারবে না। তাই বলবো বারবার অঙ্কগুলোকে একটু প্র্যাকটিস করবে। যদি একই টাইপের একটা অঙ্ক 2বার কি 3বার ভালোভাবে প্র্যাকটিস করো, তাহলে ওই টাইপের যতগুলো অঙ্ক আসবে অ্যাটলিস্ট আটকাবে না এবং আইডিয়াটাও পেয়ে যাবে। চলো আমি কি বলা আছে একটু দেখে নিই। এখানে একটা জিনিস বলা আছে, অ্যাসিড মিশ্রিত জলের একটি দ্রবণের মধ্য দিয়ে এই পরিমাণ তড়িৎ চালনা করা হয়েছে, অর্থাৎ আই, এত সময় ধরে, অর্থাৎ টি। তাহলে আইটি পেয়ে গেলাম, কত পরিমাণ জল বিয়োজিত হবে। ডাইরেক্ট আমরা এখানে সেরকম কোনো কথা দেখতে পাচ্ছি না, তাই ডাইরেক্ট ফর্মুলা ইউজ করতে পারবো না। চলো আমি আগে জলের বিয়োজনের কথা দেখি। যদি জলকে ভাঙি 2H প্লাস and O2 মাইনাস। এবারে আমরা জানি ক্যাথোড বিক্রিয়া কি হয়, ক্যাথোডে ক্যাটায়ন যায়। তাহলে ক্যাথোড বিক্রিয়া যদি বলি বা ক্যাথোডে যদি বলি 2H প্লাস প্লাস 2 ইলেকট্রন সমান H2। আর আমরা অ্যানোড বিক্রিয়া যদি বলি, অর্থাৎ অ্যানোডে যেটা ঘটবে সেটা বলবো O2 মাইনাস মাইনাস 2 ইলেকট্রন সমান হাফ অফ O2। অর্থাৎ অর্থাৎ যদি আমি একসঙ্গে লিখতে চাই
একসঙ্গে লিখতে চাই, H2 থেকে আমরা H2 প্লাস হাফ অফ O2 পাচ্ছি। 1 মোল H2 থেকে আমরা 1 মোল H2 and হাফ মোল O2 পাচ্ছি। এটি আমাদের কাজে লাগবে লাস্ট লাইনে কতটা জল মিশিত হচ্ছে। ক্লিয়ার? এখন আমরা দেখি, এখানে আমি একটু ওই ডান দিকেই লিখছি। কি লিখবো? প্রবাহ মাত্রা দেওয়া আছে, তাহলে প্রবাহ মাত্রা I ইকুয়ালস টু 10 অ্যাম্পিয়ার সময় T ইকুয়ালস টু 3 মিনিট 13 সেকেন্ড সমান 300 180 193 সেকেন্ড। ক্লিয়ার? এবার আসি, অতএব কিউ, অতএব তড়িৎ এর পরিমাণ কিউ ইকুয়ালস টু, তড়িতের পরিমাণ আমরা কি জানি? কিউ। কিউ সমান কি আছে? কিউ সমান আছে যে আই ইন্টু টি। আই বলেছে 10, টি বলেছে 193, এটা হয়ে যাবে কুলম সমান 1930 1930 কুলম। একটা জিনিস বুঝলাম যে এত কুলম তড়িৎ কিন্তু প্রবাহিত হয়েছিল। এবার আমি দেখব, 1 মোল জল, 1 মোল জল ভাঙলে 1 মোল হাইড্রোজেন তৈরি হয়। 1 মোল হাইড্রোজেন তৈরি হতে গেলে 2 মোল ইলেকট্রন লাগে। খেয়াল করে দেখো, 2 মোল ইলেকট্রন লাগে। এই জন্য বললাম একটু ভালো করে বুঝতে হবে, ডাইরেক্ট ফর্মুলা পাবো না। 1 মোল হাইড্রোজেন তৈরি হতে গেলে 2 মোল ইলেকট্রন লাগে, কারণ এই লাইনটা তুমি ভালো করে দেখে নাও, 2H প্লাস প্লাস 2 ইলেকট্রন ইকুয়ালস টু H2। আমরা এখান থেকে বলতে পারি, যদি এখান থেকে বলতে পারি যে 1 মোল, 1 মোল হাইড্রোজেন, হাইড্রোজেন তৈরি হতে 2 ফ্যারাডে, 2 ফ্যারাডে তড়িৎ প্রয়োজন। বোঝা গেল? 1 মোল, আচ্ছা 2 ফ্যারাডে মানে চলো চলো 96,500 কুলম, অর্থাৎ 2 ইন্টু 96,500 কুলম। কুলম, তা উল্টো করে লিখি, এই এত কুলম তড়িতে কত মোল হাইড্রোজেন তৈরি হতে পারে? উল্টো এখান থেকে আরো লিখতে পারি, 1 মোল হাইড্রোজেন তৈরি হতে মানে 1 মোল জল থেকে, 1 মোল জল ভাঙলে 1 মোল H2O ভেঙে, H2 এর বিয়োজনেই তো 1 মোল H2 তৈরি হতে 2 ফ্যারাডে তড়িতের প্রয়োজন। এবার বলতে পারি, অতএব ওই কি নিয়মে এত কুলম তড়িতে, তড়িতে হাইড্রোজেন তৈরি হয়। এই ভাষাটা ডাইরেক্ট লিখতে পারো বা নিচে লিখে দিতে পারো, জলের বিয়োজন হয়, জলের বিয়োজন ঘটে। যে কোনো একটা কথাই অ্যান্সার। এইটা হলো ডাইরেক্ট অ্যান্সার, আর এটা হলো ইনডাইরেক্ট। কতটা তৈরি হবে দেখো, এত কুলম্বে তৈরি হয় 1 মোল হাইড্রোজেন, এত কুলম্বে তৈরি হয় 1 মোল হাইড্রোজেন। কেউ যদি ডাইরেক্ট বলে যে স্যার আমি একটা লাইন কম করব, তাহলে এত কুলম্বে জল ভাঙে 1 মোল, এত কুলম্বে জল ভাঙে 1 মোল। আবার 1 মোল জল মানে আমরা কি লিখতে পারি? 18 গ্রাম। তার মানে বলতে পারি, শর্টে দেখো এখানটা লিখলাম 2 ইন্টু 96,500 কুলম্বের জল কত ভাঙছে? 18, একে আর 1930। একটা ছোট্ট ছোট্ট একটা শর্টে ছোট করে করে দিলাম, 1930 কত হবে? ডাইরেক্ট লিখছি, তাহলে আমাদের হবে কি যে 18 গুণিত 1930 ডিভাইডেড বাই 2 ইন্টু 96,500, এটা হচ্ছে গ্রাম, কারণ আমি গ্রাম ইউনিটে লিখছি। এটা রাফ ক্যালকুলেশন, একটু কাটাকুটি করে নেব। প্রথম দেখো একটা শূন্য কেটে গেল, বুঝেছি? আর যাবে, যাবে এটা 9 দিয়ে 18, আমরা জানি আর সচরাচর এটা যাবে না, তবু একটু গুণ করছি। প্রায় 200 মানে 4 দিয়ে করলে 8, 4 দিয়ে করলে 800, 5 দিয়ে করলে 5 3 15, 5 5 19, হ্যাঁ একদম 5 দিয়ে যাচ্ছে, 5 3 15, 5 17 লাখ 5 95, একদম 5 দিয়ে যাচ্ছে, 5 হলো 5। তাহলে এক কাজ করি, এটা না কাটলেই চলতো,
এটা আমার না কাটলে ভালোই ডাইরেক্ট অ্যান্সার হয়ে যেত 2, এটা হচ্ছে 18, তাহলে 5 দিয়ে 10 সমান 1.8 গ্রাম। কাটলাম না, রেখে দিলাম। ও আরেকটা শূন্য আছে না, আরেকটা শূন্য আছে এখানে, তাহলে 5 দিয়ে 10 এক কাজ করে দিই, তাহলে হচ্ছে কি 18/100 সমান 0.018 গ্রাম H2O। উত্তর লাইন কি ছিল? কত গ্রাম জলের বিয়োজনে, কত গ্রাম জলের বিয়োজনে, তাহলে এই পরিমাণ তড়িৎ চালনা করলে কতটা জল ভাঙবে। অ্যাকচুয়ালি অঙ্কটা করার ক্ষেত্রে যেটা মেনলি কনসেপ্ট কাজে লাগানো হয়েছে, জল যদি ভাঙে হাইড্রোজেন এবং অক্সিজেন মাইনাস অর্থাৎ H+ আর O2- তৈরি হবে। ওখান থেকে আমরা ক্যাথোড অ্যানোড রিঅ্যাকশন করলাম, যে কোনো একটা রিঅ্যাকশনকে টার্গেট করব। আমি ক্যাথোডটাকে যদি টার্গেট করি তাহলে বলবো অর্থাৎ 2H+ প্লাস 2 ইলেকট্রন সমান H2, অর্থাৎ আমরা এক মোল, একটা টি দিয়েই বলছি, একটি H2 পেতে 2টি ইলেকট্রন প্রয়োজন। 1 মোল H2 পেতে 2 মোল ইলেকট্রন প্রয়োজন। 2 মোলকে বলা হয় 2 ফ্যারাডে, 2 মোলকে বলা হয় 2 ফ্যারাডে, তাহলে 2 ফ্যারাডে মানে এত কুলম্ব। এবার আসছি এই যে H2টা যদি ডাইরেক্ট লিখতাম জল থেকে, তাহলে 1 মোল জল মানে 1 মোল H2, 1 মোল জল ভাঙলে 1 মোল H2, আবার বলছি 1 মোল জল ভাঙলে 1 মোল H2, তার মানে 1 মোল জল ভেঙে 1 মোল H2 তৈরি করতে এত ফ্যারাডে তড়িৎ মানে এত কুলম্ব তড়িতের প্রয়োজন। 1 মোল জলকে আমি গ্রামেও করতে পারি, মোলও রাখতে পারি, গ্রামও করতে পারি, তার মানে 18 গ্রাম জল, 18 গ্রাম জল ভাঙলে কতটা কুলম্ব তড়িৎ তৈরি হয়? এতটা। তাহলে বলতে পারি কি এত তড়িতে জল ভাঙে এত গ্রাম, এক তড়িৎ আর 1930, এটাকে এক লাইনে করলাম। অতএব কতটা পরিমাণ জল ভাঙছে? 18 × 1930 বা এটা কাটাকুটি করলে 0.018 গ্রাম জলের বিয়োজন হবে। উত্তর লাইন লাস্টে আমরা লিখে দেব। অঙ্ক বোঝা যাচ্ছে? অঙ্কগুলো কেমন কি বোঝা যাচ্ছে তোমরা সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর পড়ানোটা একটু অতটা কি বলবো, খুশি খুশি পড়াচ্ছি না, আসলে বেশি জোরে কথা বলতে পারছি না, জোরে বললে জিনিসটা অনেকটা এফেক্টিভ হবে। প্রথম কথা, এক মাইক্রোফোনের সাউন্ড ডিস্টার্বটা করে, আর দ্বিতীয় হচ্ছে এখানে আরো অনেকে যারা থাকে কেউ বিভিন্ন কাজের মধ্যে ইনভলভ আছে, তাই কারো ডিস্টার্ব করতে চাইছি না, স্লোতে পড়াচ্ছি যাতে অ্যাটলিস্ট তোমাদের ভয়েসটা ক্লিয়ার বোঝা যায়, ঠিক আছে? তা সত্ত্বেও পরে পরে যদি আমি পরিস্থিতি যেমন দেখবো সেই হিসেবে অনেকটা হাসি খুশি বা এফেক্টিভলি পড়াতে পারবো। আমি হাসি খুশি পড়াই, অফলাইন ব্যাচগুলোতে, অনলাইনে সেভাবে হয়ে উঠছে না বা পারছি না। তোমরা যদি পাশে থাকো, তোমরা যদি আমাকে একটা কি বলে যেটা বলে ক্লাসের বিভিন্ন কমেন্ট, লাইক, শেয়ার ইত্যাদির মাধ্যমে আমাকে মোটিভেট করো, অনেকটা হেল্প করো, তাতে হয়তো আমার আরো বেশি অ্যাট্রাক্ট হবে এটা আশা করছি এবং পারবো, কারণ আমি তো আজ নয় দীর্ঘদিন এই কোচিং লাইনের সঙ্গে যুক্ত আছি। চলো আজকে আর বেশি কথা না বাড়িয়ে আমাদের আপাতত প্রবলেম 9 পর্যন্তই থাক। পরের নেক্সট ক্লাসে আমরা এরপরে আর কয়েকটা বেস্ট মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আলোচনা করব। যে ইলেকট্রোকেমিস্ট্রিটা আমরা আপাতত বন্ধ, অর্থাৎ বন্ধ মানে কমপ্লিট বলে ধরে নেব। তারপরে আমরা নেক্সট যে চ্যাপ্টার আমি আপাতত বলছি না, তোমরা ক্লাসের সঙ্গে জুড়ে থাকলেই পারবে। নেক্সট চ্যাপ্টার পড়ানোর একটু টেকনিক চেঞ্জ করব। টেকনিকটা কি বলেছিলাম, আমি অনলি কোশ্চেন এর উপরে ফোকাসটা বেশি রাখবো, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন থেকে শুরু করে টেস্ট পেপার প্রশ্ন দিতে। তবে আমার নিজেকে আমি কি বলবো পাচ্ছি না মেনটেন করতে, যে এইভাবে করালে কি অতটা স্টুডেন্টদের কাছে এফেক্টিভ হবে। তাই আমি চাইবো যে কোশ্চেন গুলো করাবো প্রত্যেকটা ক্লাসের একটা শিডিউল থাকবে আমার কাছে, সেই শিডিউলে কি আমি আজ এই 3টে, এই 4টে বা এই 5টে কনসেপ্ট পড়াবো, ওই কনসেপ্টের কোশ্চেন আমি সঙ্গে সঙ্গে করিয়ে দেবো। কি বললাম বোঝা গেল? তাতে সেটা অনেক বেশি এফেক্টিভ হবে। তাহলে যে পোর্শন বা যে টপিকটা পড়াবো সেই টপিকের উপরে কি কি কোশ্চেন এসেছে, আসছে, আসবে এবং মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আমি করাবো আজকে। আর বেশি কিছু বলছি না। যদি তোমাদের ভালো লাগে, যদি আমার ক্লাস তোমাদের পছন্দ হয়, তাহলে অবশ্যই কিছু একটা লিখে জানাবে। হ্যাঁ, ক্লাসটাকে লাইক দেবে, তাতেও বোঝা যাবে যে তোমরা পছন্দ করছো। আর বেশি বেশি করে একটু শেয়ার করবে, সাবস্ক্রাইব করে আমাকে হেল্প করবে, ঠিক আছে? আজকের জন্য এই পর্যন্ত। পড়াশোনা করো, পড়াশোনা করলে অর্থাৎ যেটা বলে রেজাল্টের বিকল্প পড়াশোনা ছাড়া আর কিছু হতে পারে না। এই পড়াশোনা করলে শিখলে বিফলে কিছু যাবে না। যদি পড়াশোনা
না করো। অনেককে বলবে যে তুমি একে ঠকাচ্ছ, বাবাকে ঠকাচ্ছ, মাকে ঠকাচ্ছ। সবচেয়ে বড় কথা, তুমি নিজেকে ঠকাচ্ছ। আর কথাই বলে যে নিজেকে ঠকায় তার চেয়ে বড় মূর্খ দুনিয়াতে নাই। কারণ প্রত্যেককে নিজেকে তো একটা ভালোবাসেই। আর যদি নিজেকে ঠকায় তাহলে সে কি আদৌ বুদ্ধিমান? বুদ্ধিমান না। আশা করবো তোমরা আমার কথা বুঝতে পেরেছো। চলো আবার একদিন আরো কোশ্চেনের আরো কিছু কোশ্চেনের ঝুড়ি নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হব। কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু।